রাত্রি কাটায় কাটায় 8টা বাজলে ক্লাস আমাদের শুরু হয়ে যাবে। আর যেহেতু আজকে আমাদের শেষ ফ্রি ক্লাস, যেহেতু প্রত্যেকটি ক্লাসই আমি ফ্রি দিয়েছি, তাই জ্যোতিষীর ক্লাসটাও ফ্রি দেওয়া হবে। তাই আমরা এই লিঙ্কটি সমস্ত গ্রুপে শেয়ার করব, আমাদের যত ফ্রি গ্রুপ আছে সমস্ত গ্রুপে শেয়ার করব। কিন্তু আগামী সপ্তাহ থেকে কিন্তু কোনো মতেই কোনো লিঙ্ক গ্রুপের বাইরে আর যাবে না। এবং আরেকটি বিশেষ ঘোষণা, সেটি হলো আগামী বৃহস্পতিবার, অর্থাৎ এই সপ্তাহে বৃহস্পতিবার থেকে কিন্তু জ্যোতিষ ক্লাস প্রত্যেক বৃহস্পতিবার হবে, আমরা জানিয়ে দিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু রাত্রি 9টা থেকে জ্যোতিষ ক্লাস হবে। এটা কিন্তু আমরা প্রত্যেকটি গ্রুপে মেসেজ করেছি। তাই আজকের লিঙ্কটি আমি সমস্ত গ্রুপে ছড়িয়ে দিচ্ছি। আর ডক্টর প্রীতম মুখোপাধ্যায় মহাশয়কে বলবো, আপনি ঠিক 8টা বাজলে ক্লাস শুরু করে দেবেন। যে কটি ছাত্র থাকবে সে কটি ছাত্র নিয়ে। সৌরভকে অনুরোধ করব, সৌরভ আপনি যে যে গ্রুপে আছেন সেই সেই গ্রুপে লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, আমি পাঠাচ্ছি যেগুলোতে আমি আছি।
কিন্তু ফ্রি ক্লাসগুলো তো আমি পাঠাতে পারবো না, ওগুলো অনলি অ্যাডমিন হয়ে আছে। সুধীর বাবু, আপনি ক্যামেরা করুন। সুধীর বাবু, নমস্কার। বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের পরিচালনায় যে জ্যোতিষ বিষয়ক প্রশিক্ষণ অর্থাৎ বৈদিক জ্যোতিষের ক্লাস হবার কথা ছিল, আজ আমরা সে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটি রাত্রি 8টা থেকে 9টা অবধি হবে। এই ক্লাসটি নেবেন আমাদের জ্যোতিষ যিনি পড়াচ্ছেন ডক্টর প্রীতম মুখার্জি মহাশয়। ক্লাস চলাকালীন কেউ ক্যামেরা অন করবেন না, কেউ হ্যান্ড প্রেস করবেন না, কেউ মাইক্রোফোন অন করবেন না। ক্লাসে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন, প্রয়োজনীয় তথ্যগুলি লিপিবদ্ধ করবেন। তবে আজকে আর কোনো প্রশ্ন উত্তরের ক্লাস আমরা রাখতে পারছি না, যেহেতু রাত্রি 9টার সময় আমাদের দুর্গাপুজোর ক্লাস রয়েছে। তাই আজকে উনি 1 ঘন্টা টানা ক্লাস করাবেন আপনাদের, এবং রাত্রি 9টা থেকে আমাদের দুর্গাপুজোর ক্লাস রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু আপনারা রাত্রি 9টার সময় আমাদের জ্যোতিষ ক্লাসগুলো পাবেন, এবং জ্যোতিষ ক্লাসে আপনাদের যে যে প্রশ্ন থাকবে আপনারা ক্লাস শেষে করতে পারবেন। শুধুমাত্র আজকের ক্লাসে কেউ কোনো কোশ্চেন করবেন না। যারা জ্যোতিষ ক্লাসে যুক্ত হবেন এই প্রশ্নগুলো অবশ্যই লিখে রাখবেন, আগামী বৃহস্পতিবার জ্যোতিষ ক্লাসে তারা প্রশ্ন করতে পারবেন। আজকে যেহেতু আমরা সোমবার দিন
একটি ক্লাস রেখেছি। কেন রেখেছি? কারণ গতদিন যতগুলো ক্লাস হয়েছে আমরা বিভিন্ন গ্রুপে কিন্তু তার লিঙ্ক শেয়ার করেছিলাম। তাই আজকেও আমরা বিভিন্ন গ্রুপে লিঙ্ক শেয়ার করেছি। তাই আজকে কোনো যিনি হোস্ট আছেন মাননীয় সৌরভ চক্রবর্তী মহাশয়, তাকে অনুরোধ করব আপনি এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন এবং আজকে কোনো প্রশ্ন উত্তর নেবেন না। আজকে শুধুমাত্র স্যারের ক্লাসটাই হবে, আর রেকর্ডিং চলছে। তো স্যারকে অনুরোধ করব আপনি আপনার ক্লাস শুরু করুন। জয় মা। সবাইকে প্রণাম জানিয়ে, স্যারকে প্রণাম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু জ্যোতি। ভিডিওতে এসে ক্লাসটা করাবেন স্যার, আপনি একটু ভিডিওতে এসে ক্লাসটা করাবেন। হ্যাঁ বলুন। আপনি একটু ভিডিওতে এসে ক্লাসটা করাবেন আজকে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু জ্যোতিষশাস্ত্র। এর আগেও হোস্টকে বলবো স্যারের স্ক্রিনটিকে একটু বড় করে দিন যাতে সবাই পরিষ্কার দেখতে পারেন। হোস্টকে বলবো একটু স্যারের স্ক্রিনটা একটু বড় করে দেবেন। হোস্ট কেউ কিন্তু ক্যামেরা অন করবেন না, আমি কিন্তু আগেই বলেছি। ঠিক আছে, আপনি ক্লাস চালু করুন। তো বিষয়বস্তু জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্র সমুদ্রের ন্যায় গভীর এবং অনেক কোথা থেকে কোথা অবধি এর অবস্থান, সেই ব্যাপারে যদি আলোচনা করতে যায় তো সেখানে কোনো কোর্স ভিত্তিক বলে কিছু হয় না, আজীবনেও কেউ শেষ করতে পারেনি। কিন্তু যেহেতু আমাদের এখানে শিক্ষার স্থান এবং তার সাথে সাথে সেই শিক্ষাকে কেন্দ্র করে অনেকেই এটাকে প্রফেশনালি ব্যবহার করবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরাসরি শিক্ষার সেই অধ্যায় পৌঁছে যাওয়াটাই শোভনীয় বলে আমার মনে হয়েছে, যেখান থেকে তাড়াতাড়ি আমরা কাজের জায়গায় পৌঁছতে পারবো। কারণ সবাই কাজের জন্যই জ্যোতিষশাস্ত্র শিখতে এসছে, অনেকে অনেকে শখে করতে এসছেন অবশ্যই। কারণ অনেকের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রটা শখ হিসাবে থাকে, কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে সে একটা টাইম পরে গিয়ে বুঝতে পারে যতক্ষণ না আমি কাজ করতে যাচ্ছি বা প্র্যাকটিস করছি আমি কিন্তু জ্যোতিষী কিছুই বুঝতে পারবো না। পড়িয়ে দিলে কোনোদিন জ্যোতিষী হওয়া যায় না, ঠিক আছে? পড়িয়ে দিলে কোনোদিনও জ্যোতিষী হওয়া যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা আমি বলবো অবশ্যই সবাইকে, আমাদের এই কোর্সটা এই ইনস্টিটিউটে স্যারের সান্নিধ্যে থেকে বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টে যে কোর্সটা সিলেক্ট করা হয়েছে এটা বেসিক জ্যোতিষের প্রথম প্রাথমিক অধ্যায়, ঠিক আছে? তো এবছর থেকে শুরু হচ্ছে আমাদের এই সিলেবাস। নেক্সট দিন ক্লাসে আমি দিয়ে দেবো। আজকে জ্যোতিষশাস্ত্র নিয়ে আমি অবশ্যই কিছু আলোচনা করব আপনাদের সাথে। আগের দিনে ডেমো ক্লাসও স্যার সবাইকে পাঠিয়ে দিয়েছেন, সেখানে আমি জ্যোতিষ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং অনেকের কাছেই সেটা খুব পরিষ্কার। তাই খুব বেশি পুরোনো টপিক নিয়ে আমি আলোচনা না করে একটু সরাসরি শিক্ষার ভেতরেই ঢুকতে চাইছি আজকে। তো তবু আমি পুরোনো জিনিস একটু রিপিট করে দিচ্ছি। জ্যোতিষশাস্ত্র মধ্যে অনেকগুলো শাখা এবং তার প্রশাখা রয়েছে দেখা যাবে, ঠিক আছে? এই জ্যোতিষ হলো ঈশ্বরের দেখানো পথ। জ্যোতি মানে আলো, ঈশ মানে ঈশ্বর, ঈশ্বর প্রেরিত আলো হচ্ছে জ্যোতিষ। সেই দেখানো পথে আমরা যখন চলি আমাদের জীবনের খারাপ ভালো সবকিছুর সঙ্গে তার সামঞ্জস্যতা রেখে আমাদেরকে চলতেই হয়। কিন্তু তবুও জ্যোতিষশাস্ত্র করা বা চর্চা করার মূল কারণ একটাই, আমরা যদি সবকিছুটা জানার পরেও নিজেদেরকে সেই জায়গায় বুঝে যদি চলতে পারি তো সেই জায়গায় কিছুটা আমাদের লাভ হয়। খারাপ ক্ষয়ক্ষতির ওপরই মানুষ বেশি দৃষ্টি রাখে, যদি আমার কোনো ক্ষতি না হয় বা কোনো দুর্ঘটনা না হয় বা পারিবারিক, কিন্তু জন্ম মৃত্যু বিয়ে এবং বিধাতার সবকিছু সৃষ্টি ফিক্সড, ঠিক আছে? আর আমরা যেগুলো ভোগ করছি সেগুলো প্রারব্ধ থেকে এসেছে। প্রারব্ধের 3 রকম কর্মের কথা ব্যাখ্যা করা আছে। একটা করে ফেলা কর্ম, যেটাকে চেঞ্জ করা যাবে না, যেটা ভোগ করতেই হবে। একটা হচ্ছে অসম্পূর্ণ কর্ম, ঠিক আছে? যে কর্মটা আমরা কমপ্লিট করতে পারিনি, ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের সেই কর্ম যেটা আমাদের নতুন করে এই জন্মে করতে হবে, ঠিক আছে? এবং এই কর্ম সম্পর্কেও বিভিন্ন মুনি ঋষিরা অনেক কিছু ব্যাখ্যা করে গেছে তাদের দিক থেকে। কারুর মনে হয়েছে এই কথাটা ঠিক নয়,
কারুর মনে হয়েছে ওই কথাটা ঠিক নয়, কারুর মনে হচ্ছে সেই কথাটা ঠিক নয়। তো এইগুলো পড়তে পড়তে অভিজ্ঞতা থেকেই আমার একটা জায়গা তৈরি হয়েছে, যার ভিত্তিতে দাঁড়িয়ে আমি আজকে এই জ্ঞানগুলো আপনার দান করছি। ভবিষ্যতে আপনারা যখন জ্যোতিষ চর্চা করবেন এবং বিভিন্ন বই পড়বেন, দেখুন বই পড়েও জ্যোতিষ হওয়া যায়, ঠিক আছে, বই পড়েও জ্যোতিষ হওয়া যায়, কিন্তু যতক্ষণ না আপনি একটা শিক্ষাগুরুর কাছে থেকে জ্যোতিষটাকে শিখছেন না, ততক্ষণ জ্যোতিষকে রপ্ত করতে পারবেন না। অনেক ভালো ভালো জ্যোতিষের বই আছে, পড়লেই জ্যোতিষ হয়ে যাবে বলতে পারবেন না। জ্যোতিষ সম্পর্কে জানবেন, সব বুঝতে পারবেন যে এইটা হলে এইটা হবে, ওইটা হলে, কিন্তু কাউকে বলতে যাওয়া, কারুর সঙ্গে কথা বলতে যাওয়া, তার সম্পর্কে ধারণা তৈরি করে প্রেডিকশন করা, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু আটকে যেতে হবে। এবং ওই জায়গার শিক্ষা গ্রহণ করা এবং ওই জায়গার শিক্ষা সম্পর্কে নিজেদের ধারণা তৈরি করতে, আজকের ডেটে আমি 15-16 বছর এই জায়গায় আছি, আজকেও মনে হয় আমি কিছুই করতে পারিনি, কোনো তল নেই, প্রথমেই বলে দিয়েছি। কিন্তু তবুও সেটা অবশ্য এরকম দেখতে গেলে একটা ডাক্তারের কাছেও সেই জিনিস, একটা ডাক্তারকেও প্রত্যেক মুহূর্তে শিক্ষা গ্রহণ করতে হয়, যতক্ষণ সে ডাক্তারি পরে একটা শিক্ষা, ফিল্ডে গিয়ে যখন কাজ করে, পেশেন্টের পার্টির লোক এসে হাত জোর করে বলে বাঁচাতেই হবে, তার কাছে সেই টাকা পয়সা পরের কথা, তার কাছে সেই চ্যালেঞ্জটা অনেক বড়, তার শিক্ষার জায়গা তৈরি করে। তো আমরা একটা জিনিস বলবো, ডাক্তারদের সঙ্গে আমাদের তুলনা করাটা কখনোই উচিত নয়, ভগবানের ঈশ্বরের পরই ডাক্তারের স্থান, কিন্তু জ্যোতিষকে যদি ভালো করে আপনারা পর্যবেক্ষণ করেন এবং জ্যোতিষের সঙ্গে যুক্ত থাকেন, তো আপনারা সেই জায়গায় বুঝতে পারবেন যে ডাক্তারি শাস্ত্রের থেকেও জ্যোতিষ অনেক বড় একটা শাস্ত্র, আমি বলবো। হুম, অনেক বড় একটা শাস্ত্র, ঠিক আছে। কেন একটা ডাক্তার অপারেশন করে সাকসেসফুল হবে কিনা, একটা জ্যোতিষ কিন্তু ভালো করে তার গবেষণা থেকে বলে দিতে পারে, কিন্তু বলা উচিত নয়। আমরা অনেক সময় অনেক মানুষের অনেক কিছু ফেলিওর হতে পারি। আচ্ছা স্যার, বলছি ওই তৃপ্তিদি মনে হয় ঢুকেছিলেন, উনি বুঝতে পারেননি ক্যামেরাটা অন করেছেন, তো ওনাকে মনে হয় লেফট করে দিয়েছে, ঠিক আছে, উনি আমাকে একটু SMS করছেন, বুঝলেন, একটু যদি উনি পাঠায় তাহলে একটু জয়েন করে নিন স্যার, ঠিক আছে, উনি বুঝতে পারেননি, বয়স্ক মানুষ তো। ঠিক আছে, সৌরভ বাবু দেখে নেবে। হ্যাঁ ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, রিকোয়েস্ট পাঠাতে বলুন, আমি করে নেবো। সরি, একটা ফোন এসে গেছিল, সেই যাই হোক। তো সেটাই বলছি, কোনো ক্ষেত্রে একটা জ্যোতিষ সে অনেক আগে অনেক কিছু প্রেডিকশন করতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই যে সবটা বলা যাবে সেটা কিন্তু তার কাছে উচিত না। তাকে একটা কথা বলতে হলে, একটা ডিসিশন দিতে হলে, একটা প্রেসক্রিপশন করতে হলে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়। কারণ এরম হতে পারে কিছু মানুষ জ্যোতিষকে ভগবানের চোখে দেখে, যারা জ্যোতিষকে মানে না আমি তাদের কথা বলছি না, যারা ভগবানের চোখে দেখে তারা জানে এই বলে দিল মানে এটাই তো শেষ কথা, তার ওপর ভিত্তি করে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু সেই জ্যোতিষের কতটা ক্ষয়ক্ষতি হবে আমি বলতে পারছি না, বা বলাটা উচিতও নয়। তাকে হয়তো সাময়িকভাবে তাকে সেই জায়গায় ফেস করতে হতে পারে, কিন্তু তার ব্যক্তিগতভাবে যে ক্ষতিটা হবে না, সেই ক্ষতিটার ব্যাপারে মানে পরিসীমা হয় না। আবার এমন কি এই ক্ষতি হয়তো তার পরের জন্মে গিয়ে যুক্ত হলো, সেই কর্ম যার বলছিলাম, সেই অসম্পূর্ণ কর্মের ফল, বা যেটা হয়ে গেছে যেটা বদলানো যাবে না, হ্যাঁ, সেইটা কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এইরকম ভাবেই জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা। আর হ্যাঁ,
জ্যোতিষের অনেকগুলো বিভাগের মধ্যে একটা আছে ফলিত জ্যোতিষ, একটা আছে গণিত জ্যোতিষ। গণিতের জ্যোতিষের অধ্যায়ের মধ্যে দিয়েই আমাদের পৌরোহিত্যের যে অধ্যায়টা তৈরি হয়, পঞ্চাঙ্গ, ঠিক আছে, এবং সেই পঞ্চাঙ্গ অনুযায়ী ফলাদেশও করা যায়, ঠিক আছে। তো তার জন্য অনেক রকম বই হয় বা নোটস হয়, আমি দেখেছি বর্তমান যুগে সেগুলোর ওপর ভিত্তি করে ওগুলো ঠিক প্রেডিকশন মেলে না, কিছু ক্ষেত্রে মেলে। যেমন ধরুন শুক্লপক্ষে জন্মালে কি হয়, কৃষ্ণপক্ষে জন্মালে কি হয়, শুক্লপক্ষের প্রতিপদে জন্মালে কি হবে, শুক্লপক্ষের দ্বিতীয়ায় জন্মালে কি হবে, এরকম যদি আপনারা প্রেডিকশন চান, এগুলোর জন্য অনেক রকম বই আছে, আমি আজকের ডেটেই বলে দিচ্ছি। এগুলোর জন্য কোথাও পড়তে হবে বা শিখতে হবে এটা কোনো ব্যাপার না, কিন্তু ওই প্রেডিকশনগুলো দিয়ে আপনি ওই ফর্দমালা বানিয়ে লোককে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি প্রথমেই বলে দিচ্ছি যে আপনারা এখানে কেন পড়তে আসবেন, সেই হিসাবেই কথাগুলো তুলছি। ফর্দমালা বানিয়ে দিয়ে দিলেন, এরকম লিখলেন, এরকম বড় কুষ্টি চলে গেল, ও আমি এক্ষুনি বলে দিলে এক্ষুনি ওই বড় কুষ্টি আপনারা সবাই বানাতে পারবেন, ওগুলো কোনো ব্যাপার না। কিন্তু তার মধ্যে অথেন্টিসিটি কতটা আছে, যে আপনার লেখাগুলো দেখে কোনো একটা জ্যোতিষের হাতে পড়লে সে এটা ভাববে না তো যে কার কাছ থেকে কুষ্টিটা করিয়েছে, এ তো বই দেখে দেখে লিখে দিয়ে দিয়েছে। এই কথাটা যাতে আমাকে কোনো দিনের জন্য কারোর কাছে না শুনতে হয়, সেই অপমান থেকে বাঁচার জন্য আমি আজকের ডেটেও পড়াশোনা করি। লিখিত দিই না তাই না, কিন্তু ওই বড় কুষ্টি করবার মতো সময় আজকের ডেটে আমার কাছে নেই। ও আমার কাছে এলে আমি ফিরিয়ে দিই, আমার সময় নেই, আপনি অন্য কাউকে যান। এখন কম্পিউটারাইজড হয়ে গেছে, আমি বের করে দেবো, প্রেডিকশন দেখে বলে দেবো, কারণ ক্যালকুলেশন পার্টটা কম্পিউটার অনেক ভালোই করবে, একটা মানুষ এখন ক্যালকুলেশন অত ভালো পারেন। কিন্তু শিখতে অবশ্যই হবে, আমি বারবার বলছি শিখতে হবে। এই কারণে মানুষ কম্পিউটার বানিয়েছে, মানুষ সফটওয়্যার বানিয়েছে, মানুষ অ্যাপস বানিয়েছে, মানুষ সেই গণনাকেও বানিয়েছে, কিন্তু গণনার প্রথম অধ্যায়টাকে বাদ দিয়ে আমরা যদি সফটওয়্যার করতে যাই তাহলে কিন্তু ফিউচার ডুম হয়ে যাবে, পুরো ফিউচার ডুম হয়ে যাবে। হয়তো আমরা কেউই করব না, কিন্তু শিক্ষা ক্ষেত্রে ম্যাথসটাকে আমাদের শিখতে হবে। কোনোদিন যদি আপনার মোবাইলটা না থাকে, কোনোদিন যদি আপনার কম্পিউটারটা না থাকে, তাহলে কি জ্যোতিষ করবেন না, ছেড়ে দিয়ে চলে যাবেন? এটা কত বছর হয়েছে, 30 বছর হয়েছে কম্পিউটার এত ফাস্ট হয়েছে, মোবাইল তো 10-12 বছর অ্যাপস ট্যাপস নিয়ে। তার আগের কি জ্যোতিষীরা জ্যোতিষী করতেন না, শুধু একটা পঞ্জিকা নিয়ে এরকম বসতেন, এরকম পঞ্জিকা নিয়ে একটা বসতেন, সব গল্প শেষ করে দিতেন, সময় লাগতো, ঠিক আছে, করতেন তো। যে যুগে জ্যোতিষ আবিষ্কার হয়েছে সেখানেও কম্পিউটারে কোনো ব্যাখ্যা নেই। যেমন আপনাদের বলি, আজকে যেতে যেতে একটা খুব বড় বিদ্যা আপনাদের শিখিয়ে দিয়ে যাব। ক্লাসে যদি 22 জন আছে দেখছি, প্রত্যেকেই যদি আজকে ক্লাসে থাকেন ওই বিদ্যাটি আজকে আপনারা সবাই শিখবেন, ঠিক আছে। কিন্তু সেটাকে প্রয়োগ করার আগে আমি এটাও বলে দিচ্ছি, নিজেদের জব, ধ্যান, মেডিটেশন পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। যদি না রাখতে পারেন তাহলেও বিদ্যাও ভ্রষ্ট হয়ে যাবে। পুরোটাই চলবে নিজের অর্ডার পাওয়ারের উপর। আর জ্যোতিষ আমার চোখে দেখা, অনেকে বলে জ্যোতিষ পড়াশোনা করে শিখতে হয় বা করে শিখতে হয়, অবশ্যই পড়াশোনা করে শিখতে হয় বা জ্ঞান অর্জন করতে হয়, বিভিন্ন গুরুর সান্নিধ্যে। এক গুরুর কাছে থেকে কখনো জ্যোতিষ হবে না, মানে আমি আজকে এটা সম্পূর্ণভাবে খোলাখুলি বলছি আপনাদের, কারণ পৃথিবীতে কেউ স্বয়ং সম্পূর্ণ নয়, ঠিক আছে। সব গুরুই তার নিজস্বতা দান করার চেষ্টা করবেন। আমি দেখেছি বিভিন্ন গুরুর বিভিন্ন রকম মত, আমি তো অনেক সান্নিধ্য নিয়েছি, নেওয়ার পর থেকে তাদের অভিমতগুলো রেখেছি, দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে প্রচুর প্র্যাকটিস করতে হবে। নিজের অভিজ্ঞতা হয়তো এমন জায়গায় চলে গেল যে গুরু পড়াচ্ছেন বা টিচার পড়াচ্ছেন তার থেকেও আপনার অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি বেশি হয়ে গেল, সেখানে আপনি গেইন করবেন। আর জব, ধ্যান, মেডিটেশন মাস্ট মাস্ট মাস্ট, নইলে দেখবেন পড়াশোনা করে জ্যোতিষের শিক্ষা কমপ্লিট করে ফেলেছেন, তাও দেখবেন প্রেডিকশন মিলছে না। এটা কিন্তু অনেকটা অর্ডার উপরেও ডিপেন্ড করে। আবার হয়তো এরম হলো বেশি পড়লেন না, দরজা দিয়ে ক্লায়েন্ট ঢুকছে, আপনার মাইন্ড বলে দিচ্ছে ও কেন এসছে আপনার কাছে, সকালবেলা উঠে বুঝে যাবেন যে আজ কি কি হচ্ছে, বুঝতে পারছেন তো। তো এইগুলো হচ্ছে জ্যোতিষের নীতি। এবার জ্যোতিষের ওই তো গণনা পাঠ আর ফলিত পাঠ মানে প্রেডিকশন পাঠ, আর তার সাথে আরেকটা জায়গায় রয়েছে যাকে বলা হয় হোরারি শাস্ত্র, যেটা জ্যোতিষের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ সবই, মানে খুব মানে ভালো লাগার একটা জায়গা, কিন্তু এদিক থেকে ওদিক হলে বদনাম হওয়ারও জায়গা, আবার সুনামও অর্জন করার জায়গা, ঠিক আছে। তো সেই অধ্যায়ের মধ্যে এটাই হয়, কেউ কিছু নিয়ে আসবে না, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, যারা জানে না বা কিচ্ছু হয় না, সে আপনার কাছে এসে বললো যে আজকে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার কি হবে বলুন তো, আপনি ঝট করে বলে দিতে পারবেন, কিন্তু ওই বলার জন্য নিজেকে এতটাই তৈরি করতে হবে, যদি ভুল হয়েছে তো ব্যাস, তার তো গেলই, আর তার সাথে আপনার মানে প্রেস্টিজও যাকে বলে ডাউন। তো খুব ভেবেচিন্তে সবকিছু কথা বলার মার্জনা রাখার দরকার আছে। প্রথমতই শিক্ষার আগে শিক্ষাকে ব্যবহার করার নীতি জানতে হবে।
তার সাথে সাথে শিক্ষাকেও ব্যবহার করা জানতাম, যে আমি জানলাম মানে ধরাস ধরাস বলে দিয়ে লোকের কাছে ভালো হলাম, খারাপটা সে কানে শুনলো, আমার মুখ থেকে ব্যক্ত হলো, মানে তার দুঃখটা কিন্তু ধাক্কা মারতে পারে, আমার জন্য তার দুঃখ দেও, আমি তাকে দুঃখ দেওয়ার অধিকার রাখি না। অনেক কিছু হয়েছে, এরকম হয়েছে, মানে এটা আমার টিচারের থেকে পাওয়া। তিনি ছকটা দেখলেন, দেখে কিছু ভালো বুঝছেন না, তখন বলছে যে ছকটা আমি বুঝতে পারছি না, আপনি অন্য কাউকে দেখিয়ে নিন। এবার সে জানে, আমার টিচার খুবই দিগ্গজ ব্যক্তি ছিলেন, তো সে বলছে আপনি বুঝতে পারছেন না। তখন স্যার বলছে না, আমার মনে হচ্ছে, মানে কখনো নিজেকে ছোট করা না, ঘুরিয়েও কথা বলতেন উনি, যে আমি টাইম অনুযায়ী কিছু মিলছে না, মানে এই ছকটা মনে হচ্ছে আমি দেখতে পারবো না, কিন্তু সবই বুঝে বসে আছেন। এরমও হয়েছে। এটা এই যে কথাটা সাপেক্ষে বলছে, এটা একটা মিদনাপুরের ঘটনা হয়েছিল এক ভদ্রলোক। তো তারপরে কি হয়েছে, ব্যক্তি মানে তার মেয়েটি মারা গিয়েছিল। পরে উনি বলেছিলেন যে আপনি মনে হয় সবটা জানতেন, ঠিক আছে, আপনি সবটা জানতেন, আপনি বলেননি। তখন স্যার বলেছিলেন যে সবটা জানলেই যে বলা যাবে এটা কখনো বলা যায়? একটি মাত্র কন্যা, তার দুর্ঘটনা, মারা গেল 21 বছর বয়সে, মারা গেছে, রোগেই মারা, অসুস্থ হয়ে মারা গেছে, যাই হোক। তো সেই কারণে আমি বলছি এইসব নীতিগুলো মানতে হবে। আর একটা জিনিস জানতে হবে, সততার সাথে কাজ করতে হবে। আমি মিথ্যেটাও বলবো না, সত্যি এমন কিছু বলবো যাতে আমার কাজের মানও ভালো থাকে এবং ক্লায়েন্ট যাতে খুশি হয় বা জজমান যাতে খুশি হয়, সেই দিকটাও আমাকে বজায় রাখতে হবে, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, জ্যোতিষের ব্যাপারে বলতে গিয়ে, আমরা তো আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি, তো বলতে থাকি। আমরা পশ্চিমবঙ্গে সবাই ইস্ট ইন্ডিয়ান চার্টটা ফলো করি। ইস্ট ইন্ডিয়ান চার্ট নিশ্চয়ই সবাই কম বেশি দেখেছি, আগের দিন আমি দেখিয়েছি, আমি আজকেও দেখাচ্ছি ইস্ট ইন্ডিয়ান চার্ট কিরকম হয়। তো ইস্ট ইন্ডিয়ান চার্ট দিয়ে আপনারা শুরু করবেন, কিন্তু এর একটা ব্যাপার আছে, যত দিন দিন আপনারা উন্নত হবেন, আর এত বেশি কমিউনিকেশন বা অনলাইন এত বেশি ফাস্ট হয়ে গেছে, এখন মানুষের কাছে শুধু পশ্চিমবঙ্গের ক্লায়েন্ট আসবে এরকম কোনো ব্যাপার না, বাইরের ক্লায়েন্টও আসবে। তারা তাদের কুণ্ডলি টুণ্ডলি পাঠিয়ে দেবে। তাড়াতাড়ি দেখার জন্য এবং ভালো করে জ্যোতিষ চর্চার জন্য ইস্ট ইন্ডিয়ান চার্ট যদি আপনারা পড়ে থাকেন না, তাহলে আপনাদের সমস্যা এইটা হবে, ওই বাইরের চার্টগুলোকে দেখতে আপনাদের একটু মানে মেন্টালি ম্যাচ করতে না একটু প্রবলেম হয়। অথচ জিনিসটা একই, খালি ইস্ট ইন্ডিয়ান চার্টটা এরকম লম্বা লম্বা কাটাকুটির মতো ক্রস থাকে, আর ওগুলো একটু চেঞ্জ থাকে। ইন্ডিয়ান হয় আর সাউথ ইন্ডিয়ান হয়, এই সরি, একটা সাউথ ইন্ডিয়ান হয়, একটা নর্থ ইন্ডিয়ান হয়। সাউথ ইন্ডিয়ানটাও দেখিয়ে দেবো, নর্থ ইন্ডিয়ানটাও দেখিয়ে দেবো, আমি সবই দেখিয়ে দেবো ধীরে ধীরে ক্লাসে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলছি, এটা কে কোনটা শিখবেন বা প্র্যাকটিস করবেন তার ব্যক্তিগত ব্যাপার, আমি তিনটে দিয়েই শিখিয়ে দেবো। তবে বলে রাখলাম, যেটা আমার ক্ষেত্রে খুব অসুবিধা হয়েছে, সেই অসুবিধাটা যাতে আপনাদের না হয়, তাই আমি আগে থেকেই আপনাদের বলছি। কারণ যত সামনের দিকে যাবেন এবং অ্যাডভান্স হবেন, সেখানে গিয়ে দেখবেন যে ওই ইস্ট ইন্ডিয়ান চার্টটা কিন্তু একদমই মান পাবে না। পশ্চিমবঙ্গের যা হাল হয়ে রয়েছে, ইস্ট ইন্ডিয়ান চার্টটারও হাল ওইরকমই হয়ে রয়েছে। মানে ধরুন কেউ আপনাকে একটা চার্ট ইনস্ট্যান্ট পাঠালো, আর ওই চার্টটা সাউথের বাইরের লোক বা সাউথ ইন্ডিয়ান, ওই চার্টটাকে আপনাকে আবার ইস্টে কনভার্ট করতে হবে, দেখে দেখে কনভার্টও করতে পারবেন, আপনার সময় লাগবে না। কিন্তু যদি ওইটাই দেখতে থাকেন না, তাহলে একটা ফ্রিকোয়েন্সি ভালো থাকবে। কারণ বাইরে যত বই পড়বেন, যত নোটস পড়বেন, যত জ্যোতিষে আপডেট হবেন, সব দেখবেন বাইরে। আরে পশ্চিমবঙ্গে কিছু নেই, যেসব বইগুলো আছে মন গড়া সব লিখেছে, কিছু কিছু মেলে, কিছু কিছু মেলেন। মানে আপনি যদি কলেজ স্ট্রিট থেকে ঘুরে 10টা খুব টপ টপ লেভেলের বই কেনেন, সব বই থেকেই দেখবেন 30 করে মিলছে, কোনো বইতেই ভালো পাবেন। আর পুরোনো যেসব রাইটারদের রয়েছে, যেমন বাগলের বই বা আর আর ছিল হরিহর মজুমদারের বই, ঠিক আছে, আর একটা ছিল আর একটা কাজ ছিল যেন ওই যতীন্দ্রনাথ না কি নাম ছিল, যাই হোক, আমি কিনেছিলাম 2-4টে বই, ভালো বইগুলো ভালো ছিল, কিন্তু সেগুলো তৎকালীন সময়ের জন্য যথেষ্ট ভালো ছিল, এখন একদমই না। প্রেডিকশন অর্ধেক আসেই না, প্রেডিকশন মিলেই না, ঠিক আছে। কিন্তু প্রেডিকশন ভালো করতে হলে, ভালো লেভেলে কাজ করতে হলে, আমি তো করাতেই থাকবো, আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এইগুলো আপনারা মেনটেন করবেন, যারা যারা ক্লাস করবেন থাকবেন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের আমি বলি, যে জ্যোতিষ অভ্যাস করতে হলে তার সাথে সাথে প্রত্যেকদিন মেডিটেশনটা মাস্ট করতেই হবে। যদি কেউ দীক্ষা নিয়ে থাকেন, তাহলে ইষ্টমন্ত্র জপ সবচেয়ে উত্তম, ঠিক আছে। যদি না সম্ভব হয়, অন্তত যে যেভাবে মেডিটেশন করেন, ধ্যান করেন, সেটাও আপনারা করবেন। এর একটা ভালো গুণ আপনারাই বুঝতে পারবেন, ঠিক আছে, আমাকে বলতেও হবে না। কারণ আমি এগুলো খুব কাছ থেকে দেখেছি, বুঝতেছেন তো, সেইগুলোই
আপনাদেরকে আমি শেয়ার করছি। এইগুলো গেল। আর আর জ্যোতিষের ক্ষেত্রে যেটা মেন কথা বলি সেটা হচ্ছে কখনো হারিয়ে যাওয়ার কেস বা কিডন্যাপিং কেস বা চুরি হয়ে যাওয়া কেস, এইগুলো নিয়ে বিচার করতে হলে ভবিষ্যতে খুব বুঝে বিচার করবেন। কারণ আমার একটি ছাত্র কদিন আগে ওরকম নতুনই শিখছে, মাস ছয় বলে আমার কাছে পড়ে, বেশ ভালো, মানে খুব গর্ব করা ছাত্র। সে হঠাৎ করে একটা বাড়িতে ওরকম জজমানি করতে গেছে, তার বাড়ি একটা মিলিটারির বাড়িতে, তার বাড়িতে চুরি হয়েছে। আর সে কথায় কথায় শিখেছি, দেখি তো কি হয়েছে, আর ঝট বলে দিয়েছে একদম যে বাড়ির মানে সন্ধেবেলা চুরি হয়েছে না সকালে চুরি হয়েছে, কিরাম দেখতে, আর বাড়ির লোক যাকে সন্দেহ করেছিল তার সাথে মিলে গেছে। আর তাকে এবার ধরাধরি করছে। এবার আমি একটু বাইরে কাজে ছিলাম, সে তো এবার তেরে ফোন মারছে, ছোট বাচ্চা ছেলে, বেশি বয়স না, বছর 19-20 বয়স হবে, যে প্রীতম দা আমাকে তো এরা ছাড়ছে না, আটকে দিয়েছে, পয়সাও দিয়েছে, খালি বলছে তুমি চলো, তুমি জানো, একবার থানায় চলুন। এবার থানায় গিয়েও কি বলবে, এবার সে পায়নি ফোনে। এবার লাস্টে ওর বাবাকে ফোন করেছে, ওর বাবা বলছে যে হ্যাঁ প্রীতম দাকে ফোন কর, দেখ আর এরকম কথাবার্তা তুই বলেছিস কেন, বলছে প্রীতম দা বারণ করেছিল, আমি দেখেছি কিরাম শিখছি, ওই টেস্ট করতে গিয়ে ফেঁসে গেছে জজমানির ওখানে। তো তারপর ওর বাবা বলছে এক কথা বল, যে আমি ছোট ছেলে, আমি অল্প অল্প শিখেছি, আমার যতটা জ্ঞান আপনাদের বলে দিয়েছি, মানে ওর বাবা বুদ্ধি দিয়ে দিয়েছে বেরিয়ে আসার জন্য, কিন্তু খুব জোর প্রবলেমও ফেস করেছিল, খুব প্রবলেম। সেই থেকে আমাকে বলেছে প্রীতম দা আমি কান ধরছি, বুঝে শুনে আমাকে আমি উত্তর করবো, আর আমার কথাবার্তা এবার মার্জনা থাকবে। আর প্রেডিকশন এমন করেছে মিলে গেছে। আরে ভালো করে করলে সব মিলে যায়, এটাই জ্যোতিষের সবচেয়ে বড়, ঠিক আছে, সব মিলে যায়। তো আমি এই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি এই কারণে, যাতে আপনারা উন্নত হতে পারে। আর ক্লাসে একটা কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাসের নোট আমি অবশ্যই দেবো, লিখিয়েও দেবো, ক্লাসের রেকর্ডিং এর সব ব্যবস্থা আছে, এখানে সবই পাবেন। কিন্তু একটা কথা জানবেন যে বেশি লিখে বেশি পড়ে জ্যোতিষ হওয়া খুব শক্ত আছে। আপনারা রোজ চেষ্টা করবেন আমার ক্লাসটাকে অ্যাটেন্ড করার। কেন ক্লাসটাকে অ্যাটেন্ড করার আপনারা সবচেয়ে বেশি চেষ্টা করবেন, আমি যেগুলো বলতে থাকবো সেগুলোই দেখবেন সবচেয়ে বেশি, সেইগুলো সবচেয়ে বেশি দেবো। নোট আপনাদের প্রাথমিকতায় যে নোটগুলো আছে, ঠিক আছে, তার বেশিরভাগই দেখবেন বই খুললে পেয়ে যাবেন, সেটা নয়, কিন্তু ওইগুলোকে বোঝার মতো ক্যাপাসিটি, পড়তে এসছেন কেন, বোঝার জন্য, রপ্ত করার জন্য, ঠিক আছে, সেইগুলোকে নিয়েই বেশি আপনাকে চিন্তা করতে হবে। আর বাড়িতে অবশ্যই একটুখানি, কারণ সপ্তাহে একটা করে ক্লাস, বাড়িতে একটু করে পড়াশোনা করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ধীরে 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 জিনিসটা দেখবেন রপ্ত হতে শুরু করে দেবে, আপনাদের অসুবিধা হবে না। এই হচ্ছে ব্যাপার। দ্বিতীয়ত আরো বলি কিছু, যে একটা টাইমের পর নিজেদের পরিচিত লোকের ছকগুলোকে নিতে হবে, নিজেকে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। আর আপনারা শিক্ষার ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা আমি স্যারের সাথে একটা কথা বলবো, সেটা নিয়ে আমার মাথায় আছে, যে হয়তো আপনাদের পরীক্ষার ব্যবস্থা এখানে থাকবে, ঠিক আছে, আর একটা জিনিসের ব্যবস্থা থাকবে যা আমি করিয়ে দেবো, সেটার ওপর বেস করে হয়তো আপনাদেরকে ফেয়ার করে খাতায় জমা করতে হতে পারে। কারণ এখানে আমি বলেই দিই, জানি না স্যার এখন কি সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই আমি স্যারের সাথে কথা বলবো, স্যার আছেন। কারণ আপনারা তো জ্যোতিষ করতে যাবেন, আর জ্যোতিষ করতে যাওয়া মানে যেখান থেকে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, স্যার তো সার্টিফিকেট দেবেন আপনাদের, সেখানে একটা সম্মানের ব্যাপার, সবচেয়ে বড় কথা ট্রাস্টের সম্মানের ব্যাপার, স্যারের সম্মানের ব্যাপার, আমার সম্মানের ব্যাপার। আপনি যদি ভুল করেন, আপনাকে আগে লোকে জিজ্ঞেস করবে তুই কার থেকে শিখে এসেছিস, মানে ছোটবেলা থেকে আমাদেরকেও এগুলো ফেস করতে হয়েছে, শুধু জ্যোতিষের ক্ষেত্রে না, ছোট আমরা ভুল করলে আগে জিজ্ঞেস করবে তুই কোন বাড়ির ছেলে রে, তোর বাবার নাম কি রে, করেছো তো সবাইকে কোনো না কোনো দিন। জ্যোতিষে ভুল করলে কি হয় আর না হয় এর অভিজ্ঞতা কিন্তু আমার 15-16 বছর ধরে আছে। আর কোন জ্যোতিষ কলকাতার বুকে কি করতে পারে না করতে পারে বা বলতে পারে, সেটা সম্পর্কে আমার অনেক বেশি ধারণা আছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে অনেক বেশি সেক্ষেত্রে ধারণা আছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, সাপেক্ষে কথাটা উঠলো যেখানে, আপনারা যাই শিখছেন না যাইছেন, জ্যোতিষ পৌরোহিত্যের ব্যাপারে যেমন মানুষ কি করে না করে, স্যার তো ক্লাস হলে পৌরোহিত্যের বিভিন্ন ক্লাসে বলে যে আর্ধেকে জানেই না, বোঝেই না, কিন্তু আবার অনেকে জানে, যজমান বেশি জানে, খোঁটাখুটি করে। জ্যোতিষের ক্ষেত্রে সবচেয়ে বেশি খোঁটাখুটি করার লোক হচ্ছে পাড়ার বয়স্ক লোকেরা, যারা একটুখানি করে, আর যারা একটু ইনসাল মাইনের খোঁচাখুচির অধ্যায়, এদেরকে কাটিয়ে চলবে। এরা প্রথমত নিজের জায়গাটাকে ঠিক রাখবে না, আর যারা যাবে তাদের জায়গা, কারণ এই ফিল্ডে সবাই দেখেছি সবার সঙ্গেই ভালো করে মেশে, কিন্তু সবাই শত্রু হয়েছে, কাউকে বন্ধু হতে বাস্তবে আমি দেখিনি, মানে আজকের এটা আমি দেখিনি, আপনারা দেখলে আপনারা ভাগ্যবান। আপনি যাই জানেন, আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এমন বোঝাবে যে আপনি কিছুই জানেন না,
নিজেকে কোনোদিন দুর্বল ভাববেন না, তাহলে আপনি জানেন সেদিন আপনার মানে সূর্য ডুবে গেছে। আমার বলা কথাগুলোই আপনারা শুনবেন, দেখবেন আপনাদের অনেক কাজ হয়ে যাবে। এইগুলো আমি দেখেছি। তার এমন জ্যোতিষ, তার নিজের প্রেডিকশন মানে হর 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 ভুল, হর হর ভুল মানে বছর পাঁচেকে 4-5টা প্রেডিকশন আমার দরকারে আমি দেখেছি তার ভুল। কিন্তু সে আবার জিজ্ঞেস করছে, বলছে যে এটা জানো, ওটা জানো, সেটা জানো, দূর এখনো ভালো করে ভিতটাই শক্ত নেই। এই কথাটা শুনতে হয়, কারণ পরাশরীয় জ্যোতিষ আমরা যেটা করি সেখানে জ্যোতিষ শাস্ত্র এত ভাস্ট, কে কোন রাস্তা দিয়ে বিচার করে না করে সেগুলো সম্পূর্ণ তার ব্যক্তিগত জায়গা তৈরি হয়। শেখার জন্য এতগুলো আইটেম থাকে। ধরুন রান্না করতে দিয়েছে, এতগুলো আইটেম আছে, ছুরি আছে, বটি আছে, কাটারি আছে, সবকিছু আছে। কে কোনটা সুবিধাতে কোনটা দিয়ে কাটবে এটা তার ব্যক্তিগত ব্যাপার হয়ে থাকে। শিক্ষার ক্ষেত্রে সবকটার ইউটিলাইজই শেখানো হয়। আমি তো যখন জ্যোতিষ পড়াই এটাই বলে যে আমি সবই শেখাচ্ছি, কখন কোনটা ব্যবহার করবে বা কখন কোনটা ইউজ করলে নিজের জন্য কমফর্ট হচ্ছে, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে করতে বোঝো। সবার হাতে সবটা চলে না, আবার আমি দেখেছি এটা সবার, কারণ জ্যোতিষের ভ্যারাইটি রকমের কম্বিনেশনে চলে। কেউ আছে 1 আর 2 সূত্র দিয়ে মেরে দিল, তার সব জায়গায় কাজ হয়ে গেল। কেউ 3-4-এ কাজ হয়ে গেল, কারোর 1-4-এ কাজ হলো। এটা যে কার কখন কাজ করে এটা ওই অর্ডার ভাইব্রেশনের উপর চলে, দেখেছি কিছুটা। তো সেই জন্যই বলছি, যতক্ষণ জ্যোতিষ শিখবেন বা জ্যোতিষ পড়বেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো টিভি, বিশেষ করে সবচেয়ে ক্ষতিকারক জায়গা হচ্ছে ইউটিউবে যারা অনলাইনে আসে দেখেছি, ঠিক আছে, খুব ক্ষতি করে ওই জায়গাগুলো। আর যারা একটু বেশি বুদ্ধি দেয়, এইটা করেছি ওইটা করেছি, সঙ্গে সঙ্গে বলবে, তাহলে আপনি বলবেন আপনি তো বেশ অভিজ্ঞ লোক, তাহলে কাল থেকে আমাকে একটু টিউশন দেবেন, আমি যেগুলো পড়ছি কিনা তাহলে আমি বুঝতে পারবো আমি ঠিক কিনা। সাইড কেটে পালিয়ে যাবে তখন। এরকম আমাকে যখন অনেকেই করেছে, আমি তখন বলি, তাহলে আপনি তো এত মানে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, তাহলে আমাকে শেখান, আমি টিউশন ফিস দিয়ে পড়বো, যা চাইবেন আপনি, যা দক্ষিণা নেন আমি দেবো। আমি আজকে ডেটেও এরকম কত লোকের সঙ্গে করেছি, অর্ধেক লোক পড়াইনি আমাকে, কিন্তু সুযোগ পেলে একটু খোঁটার চেষ্টা করে, কিন্তু মানে আজকের ডেটে একটু কমই সুযোগ পায়। ঠিক আছে, এইসব হেনস্থাগুলো প্রথম জীবনে ওদের জীবনে এইগুলো প্রথম জীবনে অনেকটাই হেনস্থা হতে হয়। তো আবার জীবনে ছোট না হলে বড় হতে পারবেন না, একটা জিনিস জানবেন। আর দ্বিতীয়ত আর একটা জিনিস কি, শিক্ষা গ্রহণ করবেন সবসময় মাথা নিচু করে, কিন্তু শিক্ষার ব্যবহার হবে সবসময় মাথা উঁচু করে। বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার একটু জ্যোতিষে ঢুকে পড়ি। আমার আগের ডেমো ক্লাসে আমি বলেছিলাম রাশিগুলো কিভাবে অবস্থান করছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট হিসাবে। সবাই মোটামুটি এগুলো জানেন, ঠিক আছে। এবার বলি, যারা জ্যোতিষে একদমই বিগিনার, তাদের জন্য প্রথমত রাশিগুলো অধিপতিকে সেগুলোকে জানতে হবে। ঠিক আছে, রাশিগুলির অধিপতি কে যখনই আপনি জানতে পারবেন, তখনই আপনি দেখতে পাবেন যে মেষ রাশির অধিপতি আমাদের যেটা, সেটা হচ্ছে মঙ্গল। ঠিক আছে, বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। ঠিক আছে, মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। তারপর তুলা রাশি, যার অধিপতি শুক্র। তারপরে আসছে বৃশ্চিক রাশি, তার অধিপতি মঙ্গল। তারপরে আসছে ধনু রাশি, যার অধিপতি বৃহস্পতি। তারপরে আসছে মকর রাশি। তারপরে আসছে মকর রাশির পর হচ্ছে কুম্ভ রাশি। এই মকর আর কুম্ভ দুটো রাশির অধিপতি স্যাটার্ন। আর তারপরে আসছে মীন রাশি, যার অধিপতি বৃহস্পতি। তো আমাদের মহাজাগতিক যে স্থানটা, সেটাকে 360 ডিগ্রি হিসাবে দেখা হয়েছে এবং 12টা রাশিকে স্থান দেওয়া রয়েছে। সেই 12টা রাশিকে 30 ডিগ্রি করে ভেঙে 360 ডিগ্রি করা হয়েছে, সমপরিমাণই দেওয়া হয়েছে। আর এই রাশিগুলিকে প্রথম থেকে আমি যখন ক্লাসে করাবো আপনারা বুঝতে পারবেন। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং চষ্টির দ্বার্থক্যরে এদের গঠন তারতম্য চেঞ্জ করা হয়েছে। এবং এখান থেকে লগ্ন সাপেক্ষে লগ্ন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আগে জানতে হবে। ঠিক আছে,
প্রথম জানতে হবে লগ্ন কি করে নির্ণয় করতে হয়, রাশি কি করে নির্ণয় করতে হয়, গণ কি করে নির্ণয় করতে হয়, ঠিক আছে। আর কি মহাদশা, মোস্ট ভাইটাল একটা জিনিস। কারণ আপনারা যারা জ্যোতিষ করেন না সবে নতুন ভাববেন আমি এখন কি বলছি, এগুলো টপ মানে সাবজেক্টের কথা বলছি, একদিন আপনাদের মাথায় কিছুই ঢুকবে না, ঠিক আছে। তবু আমি বোঝাচ্ছি মহাদশা, একটা জন্মছকে যখন কোনো ঘটনা আমরা দেখতে পাই যে ঘটনাটা ঘটতে পারে, সেই ঘটনাটা কবে ঘটবে জানতে হলে তার উত্তর দেবে দশা। আর কি দেবে, যে সময় ঘটনাটা ঘটবে সেই সময়ে গোচর ফল। এই গোচর কি এটা আমি ক্লাসেই বোঝাবো, ঠিক আছে। আর দশা কি, কিভাবে এই দশা আসে, কত রকমের দশা হয় এবং আমরা কোন দশা শিখবো, ঠিক আছে, এইগুলো ডিটেলসে ঢুকবো। এছাড়া লগ্ন অনুযায়ী বিভিন্ন স্থান আছে, সেগুলো দেখবো, ঠিক আছে। আর আরো কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আলোচনা করলে আপনারা কিছুই আজকে বুঝবেন না, অনেক মানে হেভি লোডেড জিনিস সেগুলো, মানে একদম মানে জ্যোতিষ করতে গেলে যেসব জিনিসগুলো লাগে, বিভিন্ন চক্র আছে তাদের ব্যবহার, আমি এখন চক্রগুলোর নাম বলি, তার মধ্যে আসবে নবতারা আছে, স্বর্ণারী আছে, সুদর্শন চক্র আছে। এগুলো প্রাচীন মেদিনী জ্যোতিষ বা বৈদিক জ্যোতিষে তো ইউজ করা হতো কোনো এক সময়, তো সেইগুলো সম্পর্কে আলোচনা করব। আর থাকবে লগ্ন ক্যালকুলেশন, কিভাবে লগ্ন তৈরি করতে হয়, ক্যালকুলেট করতে হয়, এবং লগ্ন সাপেক্ষে দ্বাদশ রাশি কিভাবে দ্বাদশ ভাব পায় সেগুলো আমরা দেখবো, ভাব কাকে বলে, রাশি কাকে বলে, ঠিক আছে। পরের দিন ক্লাসে যারা এখান থেকে জয়েন করবে তাদেরকে আমি সিলেবাসটাও বলে দেবো প্রথমে, যে এই সিলেবাস থাকবে, ঠিক আছে। আর তার সাথে থাকবে কিছু প্রতিকার, হুম, আর তার সাথে থাকবে প্রতিকার, আর থাকবে কি করে হাত, হাতের কোন স্থানে কোন গ্রহ অবস্থান করে ওটা ওর সঙ্গে আমি রাখার চেষ্টা করেছি অবশ্যই, যদিও ওটা জ্যোতিষের মধ্যে পড়ে না, হস্তরেখা সম্পূর্ণ একটা আলাদা সাবজেক্ট। আমি সময়ের মধ্যে পুরো ক্লাস যদি শেষ করতে পারি, আপনাদের 6 মাস ক্লাস আছে, আমি অবশ্যই এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করবো, ওটা গিফট থাকবে, ঠিক আছে। ওটা আমি এখন বলছি না, ওটা সময়ের সাথে সাথে বোঝা যাবে, ঠিক আছে। এই হয়েছে ব্যাপার। আর প্রাথমিক জ্যোতিষের মধ্যে যা যা থাকে আমি সবটাই কভার করার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে 6 মাস হয়ে যাওয়ার পর আপনাদের যখন আবার পরবর্তী 6 মাস আসবে সেখানে অ্যাডভান্স জিনিসপত্র থাকবে আরো, ঠিক আছে। তো সেইখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা কেনার মধ্যে দুটো করে সবাই খাতা কিনবেন, খাতা কিনবেন দুটো, আর দুটো কালির পেন কিনবেন, ঠিক আছে। আর কি করেন, আমি পড়াবো বা লেখাবো যাই করি না কেন একটা ফেয়ার করে রাখবেন, আজীবন আপনাদের ওটা থাকবে, যত্ন করে রাখার জিনিস, ঠিক আছে। আর কি করবেন, আর করবেন হচ্ছে একটা পঞ্জিকা কিনবেন, যেটা সবাই যেটা কিনবেন একই কিনবেন, চেষ্টা করবেন, না করলেও অসুবিধা নেই। আর পঞ্জিকা এই ছোট পঞ্জিকা কিনবেন না কেউ, ঠিক আছে। জ্যোতিষ করতে হলে ছোট পঞ্জিকা দিয়ে করতে গেলে ফেঁসে যাবেন, ইনভ্যালিড হবে, এটা আমি বলে দেবো। কাজ করার জন্য ওই ছোট পঞ্জিকা ইনভ্যালিড আছে, সব সময় ডিরেক্টরি বলে পঞ্জিকাগুলোকে, মোটা পঞ্জিকা দেখবেন বিশুদ্ধ সিদ্ধান্ত বের করে, পিএম বাগচি বের করে, গুপ্ত প্রেস বের করে, ওই পঞ্জিকা কিনে নেবেন, ঠিক আছে। আর কি কিনবেন, আর একটা বই যেটা লাগে সেটা হচ্ছে লগ্ন ক্যালকুলেশন করার জন্য, সেটাকে বলা হয় টেবলস অফ অ্যাসেন্ডেন্স, ঠিক আছে। ওই বইটা চেষ্টা করবেন কেনার, না কিনতে পারলে আমি হয়তো করিয়ে দেবো আপনাকে, আমার কাছে বই আছে, তাহলে আপনারা বাড়িতে প্র্যাকটিসের ক্ষেত্রে পারবেন না, ওই সফটওয়্যার দিয়ে বা অ্যাপস থেকে ফোন থেকে বের করতে হবে। আমার দায়িত্ব আছে ম্যানুয়ালি শিখিয়ে দেওয়া, ম্যানুয়ালি করার জন্য যেগুলো লাগে আমি বলে দিই। এই পাঁজিটাও বললাম হচ্ছে রাশি গণনা, নক্ষত্র গণনা, এগুলো করার জন্যই পাঁজিটাকে ইউজ করব, কিন্তু সফটওয়্যার বা অ্যাপস খুললে সবই পেয়ে যাবেন। আমি আগেই সেটা বলে দিচ্ছি, আমার দায়িত্ব আছে যে ম্যানুয়ালি জায়গাটা কিভাবে হতে পারে। কারণ একটা টাইম পরে আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, আমি একটা সাবজেক্ট শিখতে গেছিলাম, হঠাৎ করে বইয়াতে শুরু করে দিয়েছি, আমি বুঝতে পারছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনের মধ্যে বিট বিট করছে যে এইটা এখানে এলো, এটা কিভাবে এলো। আমাকে যেখান থেকেই বোঝাচ্ছে আমি সেখান থেকেই বুঝতে পারছি, কিন্তু তার পেছনের অধ্যায়টা এমন একটা নতুন টপিক ছিল, আমি তো তখন আমাকে বললে এটা সফটওয়্যার দিয়ে করে নিও, এটা ম্যানুয়ালি বানাতে অনেক সময় লাগে, আর ও দেখানোর মতো এখন পরিস্থিতি নেই বলে পুরো অবজেক্টটাই বাদ করলো। কিন্তু আমি দেখেছি ওই বিদ্যাটা বা ওই শিক্ষাটা গ্রহণ করতে আমার নড়বড় হয়ে গেছিল, মানে আমার প্রচুর সময় লেগেছিল, আজও কোনো জায়গায় অসুবিধা হয়। ওই যে ভিতটা শক্ত নেই, ওপরের 3 তলা বাড়ি তুলে দিয়েছি, প্রত্যেকটা ঘর টাইলস করা, পুট্টি করা, ওয়েল ডেকোরেটেড করে সাজানো, আর ভিতটা জলা জমিটা এখনো ভালো করে সাজিনি, ওই কেস হয়ে যাবে। যাতে সবচেয়ে বড় কথা আজকে আপনাদের একটা কথা বলি, যখন ধরুন আপনাকে কেউ জ্যোতিষ নিয়ে খোটাখুটি করবে, মানে এটা আমার প্রথম জীবনের অভিজ্ঞতা, আপনি যদি তাকে বসিয়ে পঞ্জিকা দিয়ে
বা হাতে করে 10 মিনিটে একটা রাশি লগ্ন কষে তাকে বলতে শুরু করেন না, হ্যাঁ, সে কিন্তু প্রথমে ওই যে 10 মিনিট আপনার কাছে বসে থাকবে না, ওখানেই ওর মাথা স্ট্রাইক করবে, কিন্তু হাতে করে করছে, একে বেশি ঘাঁটালে হবে না, কিন্তু তার মানে জ্ঞান আছে, পেটে বিদ্যা আছে, শুধু কম্পিউটার টিপে বা মোবাইল টিপে ফটফট করে বলেন। কিন্তু ওই কাজটা আপনাকে 10 মিনিটে করতে হবে। আমি প্রথম জীবনে করেছি, 8 ঘন্টার মধ্যে প্রথম 15 মিনিটে রাশি লগ্ন ক্যালকুলেট করে নিয়েছি, আরো 5 থেকে 7 মিনিট ছকটা দেখেছি, বাকি 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রেডিকশন করে ওই 35-40 মিনিটের মধ্যে পুরো টোটাল ক্লায়েন্ট ছেড়ে দিয়েছি, হয়েছে এগুলো, ঠিক আছে। তো এই হয়েছে ব্যাপার। আর বৈদিক জ্যোতিষের মধ্যে যা যা আছে আমি বেসিক স্তরে আমি সবকিছুই দেওয়ার চেষ্টা করব। আর নক্ষত্রের ব্যাপার, নক্ষত্র কিছুটা থাকবে, কারণ নক্ষত্র অনেকগুলোই আছে, 27টা, সেটা আমি বেসিকের মধ্যে ঢোকাচ্ছি না, এটার পরেরটাতে থাকবে। কারণ বৈদিক জ্যোতিষ শিখতে তো একদিনে হয় না, সময় লাগে, মিনিমাম 3 থেকে 3.5 বছর তো লাগবেই বৈদিক জ্যোতিষ কমপ্লিট করতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে নক্ষত্র সে সিলেবাসটা আমি কি করাবো সেটা আছে, যারা ক্লাস জয়েন করবে সেখানে পাবে, এবং আশা করছি আমি যা বলছি তার থেকে আমি আমার দিক থেকে বেশিই দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি জ্ঞান নিয়ে চলে যাব না, জ্ঞান আমি দিতে পারলে, জ্ঞানের ব্যবহার হতে থাকলে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করি, ঠিক আছে। এই হয়েছে ব্যাপার। আপনাদের মধ্যে মোটামুটি কতজন ক্লাস জয়েন করছেন, একটু হ্যান্ড রেজ করুন। আচ্ছা আচ্ছা, অনেকেই ক্লাস জয়েন করছেন। হুম। তো ভালো লাগলো এই কারণ আপনারা থাকুন, থাকতে থাকতে অনেক কিছু শিখতে পারবেন, এবং দেখবেন ক্লাসের মাঝখানে আমি এমন কিছু কথা বলবো, সেই কথাগুলো শুনে অভিজ্ঞতা থেকেও আপনারা কিছু কিছু জায়গা নোট করতে পারবেন, কারণ অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বেশি শিক্ষিত বানায়, অভিজ্ঞতা মানুষকে না অনেক বেশি শিক্ষিত বানায়। আর কি বলে, খাতা কিনবেন, দুটো ই করবেন, আর কিছু কেনার দরকার নেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যা পড়াবো সারা সপ্তাহ একটু করে দেখে রাখবেন, পড়ে রাখবেন। আমার পড়ানোর নীতি হচ্ছে আমি প্রথম 10 মিনিট সময় দেবো, ঠিক আছে, সেটা কি আগের দিন যা যা পড়িয়েছি সেইগুলোর কোথায় কি অসুবিধা হচ্ছে জানার জন্য, ঠিক আছে। 40 থেকে 45 মিনিট, খুব বেশি হলে 50 মিনিট আমি ক্লাস নেবো, নেওয়ার পর সেই দিন যেটা অসুবিধা হবে সেটা বাকি টাইমটা আমি আরো 10-15 মিনিট আপনাদের থেকে নেব, কারণ অনেকজনই আছে, সবাইকে সুযোগ দিতে হবে। আবার সেই দিন ধরুন অনেকে পড়াটা করলেন, তখন অসুবিধা হলো না, বাড়িতে অসুবিধা হলো, সে আবার পরের দিন প্রথম 10 মিনিটে ওটা আমার থেকে জেনে নেবে, ঠিক আছে। এইভাবেই চলবো, কারোর কোনো অসুবিধা হলে আমি আছি, আপনাদের অসুবিধা হবে না। এবার চলতে ফিরতে তো মানুষের অনেক রকম দায়াপদ বিপদ থাকে, ক্লাস যদি কখনো কামাইও হয় বা কিছু হয় সেটা কভার করে দেওয়ার দায়িত্ব আমার থাকবে অবশ্যই। আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো জয়েন করার, কিন্তু ক্লাস জয়েন করা সবসময় সামনাসামনি যদি আপনারা থাকেন না, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর দ্বিতীয়ত ক্লাস যখন করবেন সেই সময় চেষ্টা করবেন, আজকে ঠিক আছে যে ক্যামেরাগুলোকে অন করে রাখার, তাতে সুবিধা কি হবে, এই যখনই আপনারা এই জায়গাটাকে ব্লক করে রেখে দেন, এর মাঝখানে মানে এই যে আমি পড়াচ্ছি, কখনো কখনো আমি পড়াতে গিয়ে আমার অসুবিধা হয়, দেখি পড়িয়েই যাচ্ছি 10-15 মিনিট, আমি তো রিদেমে লেকচার দিয়ে যাচ্ছি, দেখছি কেউ কোনো সাড়া করছে না আমার স্টুডেন্টরা, এবার আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তখন এটা আমার একটা ভেতর থেকে অসুবিধা, মানে আমার জায়গায় আপনারা থাকলে আপনাদেরও বুঝতে পারতেন একটা অসুবিধা হবে। আর এই কালো মানে মুখ কি বলবো, মুখোশের মতো এটাকে সামনে রেখে দেওয়া, মানে পরে বুঝতে পারেন এটা আমরা রাহুকে সামনে রেখে কাজ করছি, রাহুকে সামনে রেখে কাজ করা মানে রাহুর দ্বারা প্রাপ্ত বিদ্যা, মানে সেখানে যদি বৃহস্পতি জ্ঞানের কারক, আর রাহুর দ্বারা প্রাপ্ত জ্ঞান যদি হয়ে থাকে না, সে জ্ঞান কিন্তু তখন ওভার জ্ঞান হয়ে যাবে, নয় অহংকারী করবে, না সেই জ্ঞান মিস ইউজ করা, সেই ক্ষেত্রে কি হবে, তখন মনে হবে 6 মাস পড়লাম আমি অনেক কিছু শিখে গেছি, এই ভাব কিন্তু জাগিয়ে দিতে হবে। এইগুলো এই এই বাজে নেচার গুলো কিন্তু রাহু ক্যারেক্টার তৈরি করা, তার জন্য কিন্তু আমরা বুঝতেই পারি না, আমরা অচিরেই গ্রহগুলোকে অ্যাক্টিভেট করে দিই, অচিরেই গ্রহগুলোকে অ্যাক্টিভেট করি, ঠিক আছে। অনেক আছে টিউশন পড়ে, শুনেছি আমি এরকম, স্যারের কাছে শুনেছি এবং অনেক জায়গায় শুনেছি, টিউশন পড়ে স্যার স্যারের মতো পড়েই যাচ্ছে, আর মাসে যে দক্ষিণাটা ধার্য করেছে ঠিক টাইমে সে দক্ষিণাটা তোমরা প্রদান করো, চাইতে হচ্ছে, ওই চাওয়া মানেই কিন্তু সে জুপিটার, মানে যে মানে চাইছে, যিনি চাইছেন তিনি তার প্রাপ্য চাইছেন, তার দিক থেকে অসুবিধা নেই, ঠিক আছে।
আর যিনি এইটা মানে মানে গুরুকে চাইতে হচ্ছে বা জায়গাটা যিনি চাইছেন, এই যে চাইছে, ও নিজের বৃহস্পতিটা জুপিটারটা খারাপ করছে, অচিরেই খারাপ করছে, সে দেখতে পাচ্ছে না। হাতে পোকরাজ আংটি পড়ে আছে, আর এদিকে দেখো যত জ্ঞানী লোক আছে তাদেরকে সবসময় চলে তুই এ কিছু জানে না, ও কিছু জানে না, সে কিছু না, সে দেখবেন নিজেই কিছু জানে না। আর জানলেও কি হবে, যখন আপনি বলবেন ঠিক আছে আপনি এত জানেন তাহলে আপনি আমাকে দিন কিছু জ্ঞান, আমি অবশ্যই আপনার প্রাপ্য দক্ষিণার মাধ্যমেই নেবো, পালিয়ে যান, দেবে না, তার মানে কিসের জ্ঞান? যে জ্ঞান কল্যাণে আসে না, সে জ্ঞান জ্ঞান হয় না, অজ্ঞান হয়। মহাভারতের যুগেও দেখবেন এইসব ঘটনাগুলো, মানে আমরা যেসব ঘটনা এখন দেখি এইসব ঘটনা বহু যুগ যুগ ধরে চলে আসছে, আপনারা ভালো করে পর্যবেক্ষণ করবেন, অনেক কিছু দেখবেন, দেখতে পাবেন। আর জ্যোতিষ এমন একটা শাস্ত্র না, এ ভালো করে নিরীক্ষণ করলে আপনারা মানুষই বুঝতে পারবেন কে কি করবে আর না কি করবে, এটা নিজেরাই বুঝতে শুরু করে দেবেন। মানুষ ধরে এই লোকটার মধ্যে এই গুণ আছে, আরে এ তো তার মানে এরকম হবে, এ তো হতেই হবে, তবে জানবো আমি জ্যোতিষ ঠিক শিখেছি। বুঝতে পেরেছেন? এইগুলো হবে। আর ক্লাস টাইম স্যার বলে দিয়েছেন, বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে রেখেছি আমি। তো সবাই যাদের খাওয়া দাওয়ার সমস্যা আছে বা পেটের সমস্যা আছে সব একটু খেয়েই বসবেন, কারণ 9টার থেকে 10টা, কেন 10টা 5-10ও হয়ে যেতে পারে, ঠিক আছে, বা 15 হতে পারে, 10:30 হতে পারে, সেটা কোনো নয়, ক্লাসের উপর ডিপেন্ড করছে। এই হচ্ছে গেছে। আচ্ছা, কারু এখন 8টা 42 হয়েই গেছে, 9টায় ক্লাস আছে। স্যার যদি কেউ কিছু আজকেও জিজ্ঞেস করতে চায় 10 মিনিট একটু সময় দিন, ঠিক আছে? আমি কথা বলি। প্রীতম বাবু, হ্যাঁ আমি চিন্ময়, চিন্ময় বাবু বলছিলাম। হ্যাঁ চিন্ময় বলুন। হুম। হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি যারা আজকে ক্লাসে আছেন হ্যাঁ তাদের স্যারের ক্লাসটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটু হাতটা তুলবেন। যারা আগে থাকতে হাত তুলে রেখেছেন তার আগে হাতগুলো নামিয়ে নেন। হুম এইবার যাদের এই আপনারা দেখতে পাচ্ছেন তা তো স্যার করালেন, কেউ ইমোজি দেবেন না, কেউ ইমোজি দেবেন না, ইমোজি দেওয়া আমাদের বারণ আছে। স্যার আজকে ক্লাস করালেন আপনারা দেখতে পাচ্ছেন, এবং সব থেকে বড় কথা আমাদের এগুলো ডেমো ক্লাস চলছিল। সবকিছু এখানের মধ্যে আলোচনা হয় না বা আলোচনা করা সম্ভবও নয়। তা যারা ভাবছেন আমাদের আগামী 6 মাস এই আমাদের জ্যোতিষের ক্লাস চলবে এবং তার জন্য তাকে সার্টিফিকেট দেওয়া হবে, যারা ভাবছেন এই ক্লাস করবেন এখনো তারা যুক্ত হতে পারেননি, এটা জোর গলাতেই বলতে পারি যে আমরা বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের পক্ষ থেকে একদম সর্বনিম্ন একটা, যেটুকু না নিলে নয়, কেননা স্যার যে আমাদের ক্লাস করাচ্ছেন তার মতন একজন ডক্টরেট উপাধি প্রাপ্ত একজন ব্যক্তি যে আমাদের ক্লাস করাচ্ছেন, এটা একদম অতি নিম্ন একটা দক্ষিণার জন্য ধার্য করা হয়েছে। যারা এখনো এই যাদের হাত তোলা হয়ে গেছে তারা প্রত্যেকে হাতটা নামিয়ে নেন, হাতটা নামিয়ে নেন, প্রত্যেকে হাতটা নামিয়ে নেন। যারা ভাবছেন এই ক্লাসে যুক্ত হবেন এখনো তারা যুক্ত হতে পারেননি, তারা দয়া করে আমাদের স্যারের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের যারা অ্যাডমিন রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগামী বৃহস্পতিবার থেকে আমাদের সকাল এই রাত্রি ঠিক 9টা থেকেই ক্লাসটা শুরু হবে এবং সপ্তাহে একদিন করেই ক্লাস হবে। যারা এখনো ভাবছেন যে আমরা এই ক্লাসে যুক্ত হব তারা একটু কষ্ট করে হাতটা তুলবেন। এখনো যারা করতে পারেননি, যারা একটু এই ক্লাসে যুক্ত হতে চাইছেন তারা একটু কষ্ট করে হাতটা তুলবেন এবং তাদের নাম্বার এবং ইয়েগুলো দেবেন, আমরা তাদেরকে প্রয়োজনে ফোন করে জেনে নিতে পারবো। ভাই সৌরভ, ভাই সৌরভ, ভাই সৌরভ আছো? সৌরভ, সৌরভ বাবু আছেন? আচ্ছা, আপনারা একটা কাজ করুন, আপনাদের প্রত্যেকের নাম্বার গুলো আমাদের কাছে, আমাদের যে অ্যাডমিন গ্রুপ আছে সেই অ্যাডমিন গ্রুপে আপনাদের নাম্বার এবং নামটা একটু মেসেজ করে পাঠিয়ে দেন। আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের নাম এবং নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দেন, তাহলে আমরা আপনাদেরকে ফোন করে নক করে নিতে পারবো। আগামী বৃহস্পতিবার অব্দি সময় আছে। যারা যারা আছেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাজা বাবু আছেন, আচ্ছা তপন বাবু আছেন, রাজা বাবু, তপন বাবু, দুটো পেলাম। আর কেউ আছেন? এই দুজনাই আছেন, রাজাবাবু এবং তপন বাবু। রাজাবাবু এবং তপন বাবু আপনাদের নাম্বারটা একটু দেবেন আমাদেরকে, মেসেজ করে পাঠান রাজাবাবু এবং তপন বাবু। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিন।
তো আপনাদের নাম্বারটা একটু মেসেজ করে পাঠানো আমাদের কাছে। কোন কোন নাম গ্রুপে এবং পাঠাবো নাম্বার এটা? দুটোই পাঠাবেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এটা কোন গ্রুপে পাঠাতে হবে? আপনি আপনি এক কাজ করুন, আপনি ডাইরেক্ট আমার নাম্বারই পাঠিয়ে দেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, লিখে নেন। হ্যাঁ 89 হ্যাঁ 270 হ্যাঁ 60 হ্যাঁ 376। 89270376। 89270606। আরেকবার বলুন, 8927060376। 8927060376। একদম একদম। হ্যাঁ ঠিক আছে, এটাতে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেন। আমরা প্রয়োজনে হ্যাঁ আপনাদেরকে নক করে নিতে পারবো, সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যদি ওকে, আর থ্যাংক কেউ আর কেউ চান এই নাম্বারে পাঠিয়ে দেন, আমরা আপনাদেরকে নক করে নেবো, সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। এবং এটুকু বলতে পারি, বারবার করে একটা কথাই বলছি, যে সব থেকে নিম্ন যে দক্ষিণা, যেটা স্যারের আরো বেশি পাওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেটা করিনি। আমরা বঙ্গীয় নব সনাতনী ট্রাস্ট সবসময়ের জন্য চেয়েছি যে সকলের উপকার হোক এবং সবাই এই জায়গা থেকে সুবিধাটা নিতে পারেন যাতে, সেই জন্যই আমরা এটা করেছি। আপনারা যারা যুক্ত হতে চাইছেন তারা আপনাদের নাম এবং নাম্বার, আমি নাম্বারটা বলে দিলাম, এই নাম্বারে পাঠান। তাতে কি হবে, আগামী বৃহস্পতিবার থেকে আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন। অনিন্দ্র চক্রবর্তী পেলাম, আরেকজনের নাম্বার পেলাম, দুটো নাম্বার পেয়েছি আমি। যদি আরো কেউ ভাবেন যে আমরা এক্ষুনি পাচ্ছি না, এখনো সময় আছে, আপনারা পরবর্তীকালে যুক্ত হতে পারবেন। আগামী বৃহস্পতিবার থেকে আমাদের এই ক্লাস শুরু হবে। আপনারা হাত তুলতে পারেন এবং তাদের নাম্বারটা আমাদের কাছে পাঠাতে পারেন। এখনো সময় আছে অনেকদিন। হ্যাঁ, নাম এবং নাম্বারটা পাঠিয়ে রাখবেন, আমরা আপনাদেরকে নক করে নেবো প্রয়োজনে। হ্যাঁ স্যার, আপনি বলুন, স্যার কি বলবেন বলুন। হ্যাঁ, নমস্কার। আজকে আপনাদের জ্যোতিষ বিষয়ের একটি ক্লাস ছিল। আমরা এই ক্লাসটি বিভিন্ন গ্রুপে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তবে আপনাদের সাথে একটি ছোট ঘটনা আমি প্রকাশ করছি। কোনো বিদ্যা আপনি সম্পূর্ণ না করে যদি প্রয়োগ করেন, সেটার ফল কিন্তু সঠিক ফল কোনোদিনই পাবেন না। পিতাম্বাবু যেমন বললেন যে ছেলেটি শিখছে কিন্তু তিনি জড়িয়ে গেছেন। আমি কিন্তু আমার জীবনের একটি ঘটনা বলবো, পূর্ণ অভিষিক্ত হয়ে। এটা পুজো পাঠের একটি ঘটনা। কোনো একজন ব্যক্তি পুরো সংসারটাকে থেকে আমি ধ্বংস হয়ে যেতে দেখলাম। তিনি মিথ্যে, মানে পূর্ণ অভিষিক্ত নয়। কারণ দেখুন, সব হয় না। হুম, যদি সেটাই বলা হতো, মেয়েদের কপালের সিঁদুর দেখে বোঝা যায় মেয়েটা বিবাহিত, ছেলেদের কি বোঝা যায় ছেলেরা কি বিবাহিত, কি দেখে বুঝবে? এটা যেমন বোঝার উপায় নেই, তেমনি পূর্ণ অভিষিক্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বোঝার উপায়টা নেই। ইদানিং একটা জিনিস চলছে, সবাই পূর্ণ অভিষিক্ত হয়ে যাচ্ছে এবং কি বিভিন্ন জায়গায় দেখছি পূর্ণ অভিষিক্তরা যোগাযোগ করুন, এই ব্যাপার। তো আপনি যদি প্রকৃতির পূর্ণ অভিষিক্ত হন তাহলে কিন্তু রিস্কটা নিন, নয়তো সংসার কিন্তু পুরো ছাড়খাড় হয়ে যাবে। যদি কেউ দেখতে চান সেই ব্যক্তিটাকে, চলে আসবেন আমার বাড়ির ঠিকানাতেই, রানাঘাট স্টেশনে নেমে 15 টাকা টোটো ভাড়া দিয়ে কুপার্স কালী মন্দির, আমার বাড়িতেও আসতে হবে না, কালী মন্দিরে জিজ্ঞেস করবেন এই মন্দিরে যিনি পূজারী ছিলেন কার্তিক ব্যানার্জি, তিনি হঠাৎ করে পাগল হয়ে গেলেন কেন, ফ্যামিলি সূত্র বরবাদ হয়ে গেলেন কেন? কারণ ওই যে আগের দিন ক্লাসে বলেছিলাম পূর্ণ অভিষিক্ত নিয়ে একটি কথা, অনেকেই কিন্তু ছেলে খেলা করছে, এখন কিন্তু বুঝতে পারছে না। তেমনি এই জ্যোতিষ শিক্ষাও কিন্তু বই দিতে হয় না। এর কিন্তু দেখুন, আমরা মানি আর না মানি, নিউটনের গতিসূত্রকে ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাই কর্ম করতে গেলে করবেন না তাও ভালো, দুটো পয়সার লোভ ছেড়ে দেবেন তাও ভালো, কিন্তু এমন কর্ম করবেন না যার জন্য পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়।
ওই পূর্ণবিষিক্ত ব্যক্তি বলে যারা পরিচয় দিচ্ছেন বা বিভিন্ন গ্রুপে যুক্ত হচ্ছেন পূর্ণবিষিক্ত বলে, তারা যেমন করবেন না, তেমনি জ্যোতিষ পুরোপুরি না শিখে কারোর প্রেডিকশন করতে যাবেন না। ভুল প্রেডিকশনের জন্য একটা মানুষ আত্মহত্যা যদি করে ফেলে, সেই দায়টা কিন্তু আপনার উপর বর্তাবে হবে। আপনি ভুল প্রেডিকশন করে ফেলেছেন, সে দেখছে আমার তো কিছু মানুষ আছে না, আমার দ্বারা আর কিছু হবে না, তখন তিনি দেখা গেল আত্মহত্যাটা করে ফেললেন। আর একটা কথা মাথায় রাখবেন, সমস্ত কিন্তু ফল হয় যদি আপনি কারোর জীবন নষ্ট হওয়ার পেছনে থাকেন, অর্থাৎ এই ফলটা কিন্তু আপনাকে এই জগতেই পেতে হবে, ইহ জগতেই পেতে হবে। তাই জ্যোতিষটা ভালোভাবে না শিখে কেউ কখনো এরকম ধরনের কর্ম করবেন না। এবং পূর্ণবিযুক্ত না হয়ে পূর্ণবিযুক্তর কাজ, বা আপনি পূর্ণবিযুক্ত হয়েও অনেকে মারণ করেন, উচ্চাটন করেন, বিদ্বেষণ কর্মগুলো করেন, এই কর্মগুলো যতটা পারবেন করবেন না। যারা পূর্ণবিযুক্ত আছেন তাদের কাছে আমি হাত জোর করে বলছি, নিজেকে পূর্ণবিযুক্ত ব্যক্তি যদি না হন সেটা তো পরিচয় দেবেনই না। আর যদি পূর্ণবিযুক্ত হনও, করবেন না এই কাজগুলো, এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট। কারণ আপনি কখন বিদ্বেষণ করতে পারেন, যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, বা স্ত্রী কোনো পুরুষের সাথে রয়েছে, বা স্বামী কোনো স্ত্রীর সাথে অন্য পরকীয়া লিপ্ত, সেখানে বিদ্বেষণ করে যদি তাদের জোড়া লাগান, মানে যেটা হচ্ছে অরিজিনাল সম্পর্কটাকে জোড়া লাগান, সেখানে ঠিক আছে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিদ্বেষণ করে অন্য জায়গায় যখন আপনি জায়গাটা করবেন, সেটা যতটা খারাপ, বা এই যে যাকে বলে উচ্চাটন বা মারণ, পুতুল তৈরি করে বিভিন্নভাবে এই ঘাড়ে পিন ফোটালো, ঘাড়েরটা ব্যথা যন্ত্রণা ছিঁড়ে পড়ে যাবে, মাথায় পিন ফোটালো, যন্ত্রণা ছিঁড়ে, এই কর্মগুলো যাকে বলে ষটকর্মের মধ্যে কিছু কর্ম পড়ে, এই কর্মগুলো যেমন করবেন না, তেমনি জ্যোতিষ নিয়েও কিন্তু ছেলে খেলা করবেন না। সাবজেক্টটা ছোট হতে পারে, বিপদটা কিন্তু অনেক বড় হিসেবে আসতে পারে। দেখা গেল আপনার সে ব্যক্তির চন্দ্র রয়েছে ফেভারে, তার জল গঠিত ব্যবসা করলে ভালো হতো, জলের ব্যবসা করলে ভালো হতো, আপনি তাকে ঢুকিয়ে দিয়েছেন আয়রন, কি আপনি গ্রিলের ফ্যাক্টরি করুন, আপনার ভালো হবে। এবার সেই ব্যক্তি ব্যাংক থেকে লোন টোন নিয়ে নিল, 10 লাখ টাকা লোন নিয়ে তিনি একটা গ্রিল তৈরির ফ্যাক্টরি, লেদ তৈরি করলো। কিন্তু যখন সে লেদটা চালাতে পারলো না, হ্যাং টু টিল ডেথ, অর্থাৎ গলায় দড়ি দিয়ে মারা গেল, দায়টা কার উপর পড়বে জানেন তো? ওই কোষ্ঠীটা নিয়েও কিন্তু টান পড়ানো আপনার উপর পড়বে, যে আপনি প্রেডিকশন দিয়েছেন এখানে এই জন্য। এবং সে নিশ্চয়ই বলাকা করবে, হ্যাঁ গো আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না। আমি কিন্তু প্র্যাকটিক্যাল বলছি, জ্যোতিষ প্র্যাকটিক্যাল, তন্ত্র প্র্যাকটিক্যাল, এগুলো কিন্তু সব প্র্যাকটিক্যাল জানতে হবে। তো আমি এটাই বলবো, অলরেডি 9টা বাজতে চললো। প্রীতম বাবু, আপনার শেষ বক্তব্য দিয়ে আজকে ক্লাস আমরা শেষ করব। আচ্ছা, আজকে আমি একটা জিনিস সবাইকে এখানে দেবো বলেছিলাম, তো গিফট হিসাবে আমি সেটা বলছি। যারা যারা জ্যোতিষের ছক তৈরি করতে পারেন তারা সবাই জ্যোতিষের ছক করুন। আজকে না বুঝতে পারলে ক্লাসে আসবেন, এটাকে নিয়ে আমি আবার ডিসকাস করে দেবো। এটা যদিও আমাদের এই কোর্সের সাথে যুক্ত নয়, তবুও সহজ হিসাবে আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি। যারা আমার ক্লাস বা ডেমো ক্লাস আগে করেছে তারাই একমাত্র বুঝতে পারবে, এবং যারা আমার আগামীতে ক্লাস করবে তারা বুঝতে পারবে, ঠিক আছে? বাকিরা বুঝতে পারবে না, তাদের বোঝানোর একটু চাপ আছে। আচ্ছা, আমরা যে 12টা ঘর বললাম মেষ থেকে মিন অবধি, সেই 12টা ঘরকে আমরা 12 ঘন্টা হিসাবে মানে 12টা ঘরকে 12টা ঘন্টা হিসাবে চিহ্নিত করব, ঠিক আছে? যেমন ধরুন এখন বাজে 8টা, দেখুন সবার ঘড়িতে বাজে 8:54, ঠিক আছে? তো 8:54 যদি মেষকে আমরা এক দিয়ে ধরে থাকি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ঠিক আছে? এই বৃশ্চিক, এই ঘরটাকে আমরা উদয়ম বলবো। যদিও এটা আমাদের বৈদেশিক জ্যোতিষ, এটা জামাকল অধুরা বলে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির একটা ছোট্ট ভাগ। তো এনার যিনি ফাউন্ডার, এটা যিনি তৈরি করেছিলেন, তার নাম ছিল উপেন্দ্র আচার্য। উনি আজ থেকে 650 বছর আগে এটাকে নিয়ে কাজ করেছেন। যদি এটা খুব ভাস্ট একটা অধ্যায় বা সিলেবাস, তার ছোট্ট একটা ভাগ, মানে ছোট্ট নীতি বলতে পারেন এইটা, যেটা আমি আপনাদের এক কথা আজকে শেখানোর চেষ্টা করছি। আমি আবারও বলছি, খুব বুঝে শুনে এটা প্রয়োগ করবেন। এটা কিন্তু মেলে, আমি লাস্ট শেখানোর জন্য যাকে যাকে শিখিয়েছি, সেই সময় শেখানোর জন্য যে কটা বলেছি প্রত্যেকের কাছে ওটা মিলেছে, ঠিক আছে? কিন্তু এরমও হতে পারে হঠাৎ দুমদাম ইচ্ছা হলো আমি এটাকে মেরে দিলাম, তো এমন হতে পারে ভবিষ্যতে এই জিনিসটা আপনার হাতে আর কাজই করলো না। তাই ক্ষেত্র বিশেষে আপনারা এটা বুঝে করবেন।
তো বৃশ্চিককে 8 ধরবো। আর যেহেতু এখন বাজে ধরুন 54 বা 55 বা 56 যাই হোক, তো আমরা এক একটা ঘরকে 0 থেকে 5 মিনিট করে ডিনোট করব। মেষকে কি করব, প্রথম 5 মিনিট ধরবো 0 থেকে 5 মিনিট, তারপরে 5 থেকে 10 মিনিট ধরবো 20, এইরকম করে মেষ থেকে মিন অবধি যে 12টা ঘর আছে সেখান থেকে তাহলে 0 থেকে 60 মিনিট অবধি আমরা ধরে নেব। তাহলে দেখুন এখন যদি 54 হয়ে থাকে তাহলে এই 54টা আমরা কোন ঘরে গিয়ে পড়বে? উদয়নটা আমরা পেয়ে গেছি বৃশ্চিকে, তাহলে 54 মিনিট যেটা সেটা কোথায় পড়বে? প্রথম 0 থেকে 5 মেষ, 5 থেকে 10 বৃষ, 10 থেকে 15 কর্কট, 15 থেকে 20 হচ্ছে এই সরি মেষ বৃষ মিথুন কর্কট, কর্কট হচ্ছে 15 থেকে 20, সিংহ হচ্ছে 20 থেকে 25, সিংহ কন্যা হচ্ছে 25 থেকে 30, তুলা হচ্ছে 30 থেকে 35, তুলা, তারপরে বৃশ্চিক 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, আর 50 থেকে 55-র মধ্যেই ছিল, এখন টাইমটা বেড়ে গেছে 3 মিনিট, যাই হোক 54টাই যদি ধরি তাহলে এটা গিয়ে পড়ছে কুম্ভে। ঠিক আছে, তাহলে কুম্ভটাকে আমরা আরুধা ধরবো। ঠিক আছে, তাহলে বৃশ্চিকটা উদয়ন আর কুম্ভটা হচ্ছে আরুধা, এইটার উপর বেস করে আমরা একটা প্রেডিকশন করতে পারি। তো প্রেডিকশনটা কি করতে পারি সেটা আপনাদের বলছি, আপনারা তাড়াতাড়ি করে একটু নোট করে নিন। লিখুন, যদি উদয়ন আর অরুধা একই ঘরে বসে থাকে তাহলে সাকসেসফুল হবে। যদি উদয়ন থেকে আরুধা 5-9 থাকে তাহলেও সাকসেসফুল। উদয়ন থেকে আরুধা 3-11 অবস্থান করলেও সাকসেসফুল। যদি 2-12 হয় বা 6-8 হয় তাহলে ফেলিওর। যদি উদয়মের সপ্তমে আরুধা থাকে তাহলে যে ঘটনার প্রশ্ন হবে সেটা ডিলে হবে অথবা ফেলিওর হবে। মানে কিরকম, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন আমি একজনকে শেখানোর সময় সেদিন প্রশ্ন করেছিলাম, এটা শুক্রবারের কথা বলছি, যে আগামীকাল কি বৃষ্টি হবে? ঠিক আছে, তো সেই হিসাবে দেখেছিলাম, দেখুন এখানে একটা দেখাচ্ছে কি উদয়ন থেকে আরুধাটা চতুর্থে বসে রয়েছে, তাই তো উদয়ন থেকে আরুধা চতুর্থে আছে। উদয়ন থেকে আরুধা চতুর্থে আছে মানে আরুধা থেকে উদয়ন দশমে থাকবে। এই চতুর্থ দশম কানেকশন হলেও না হবে। সেদিনকেও উত্তরটা না এসেছিল, তো শনিবারে বৃষ্টি হয়নি। সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা? এইভাবে আমরা প্রেডিকশন করব, কিন্তু এর থেকে বেশি যদি জিনিসটা বুঝতে না পারেন আমি আজকে ওটা বোঝাতে পারবো না। কে কে বুঝতে পারলেন একটু বলুন, কে কে বুঝতে পারলেন না সেটাও বলুন। খুব তাড়াতাড়ি একটা জ্যোতিষের বিচার শেখালাম, যা এটা প্র্যাকটিস করে দেখবেন, এটা খুব কাজ করে। বিভিন্ন মনীষীদের সাধনালব্ধ জিনিস তো এগুলো, কিন্তু যখন তখন ইউজ করবেন না, আবারও বারবার বলছি। আমার ইচ্ছা হলো আমি বাড়ি থেকে বেরোচ্ছি, কথায় কথায় আমি এটা করতে থাকছি, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা খুব সহজে, কিছু লাগে না করতে। ঘরগুলো ঘরগুলো স্যার একটু আরেকবার বলবেন, ওই যদি কোন ঘর থেকে কোন ঘর, চতুর্থ দশম না পঞ্চম চতুর্থ নবম এরকম বললেন, ওইটা আরেকবার বলুন না। আচ্ছা, যদি দুজনে একই জায়গায় থাকে তাহলে সাকসেস, পঞ্চম নবম হলেও সাকসেস, 3-11 হলেও সাকসেস, 4-10 হলো, 2-12 হলো, 6-8 হলো ফেলিওর, আর একসাথে হলে ডিলে হতে পারে এবং ফেলিওরও হতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় হোরারি অ্যাস্ট্রোলজি, কিন্তু এটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের জিনিস নয়, এটা ভারতবর্ষের বাইরের জিনিস। এটা জামাকাল অরুধা, আমি বলেই দিচ্ছি, জামাকাল অরুধার একটা পার্ট। তো জামাকাল অরুধা আমি নিয়ে কাজ করছি এবং এটা নিয়ে রিসার্চ করছি। এটা অনেক ভাস্ট জিনিস, এটা তার সূক্ষ্ম ক্ষুদ্র একটা জায়গায় একটা ছোট্ট তাড়াতাড়ি কাজের জন্য উনি ব্যাখ্যা করেছিলেন, সেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আর এটা খুব সহজ, আশা করছি যারা আমার ডেমো ক্লাস করেছেন তারা এটা বুঝতে পারবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন তো?
আর কারো কিছু বলার আছে? তাহলে হ্যান্ড রেজ করুন, তাড়াতাড়ি বলুন, ওখানে ক্লাস আছে, ছুটি দিয়ে দেবো। পঞ্জিকাটার নাম একটু বলবেন? পঞ্জিকাটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কিনবেন, আমি ওটা বলবো না। মানে কি পড়বো? ডিরেক্টরি পঞ্জিকা, শুনুন, ডিরেক্টরি পঞ্জিকা কিনবেন, আমি বলে দিলাম। সবসময় তো আপনি চাইলে আমি বলে দিলেও তো আপনি পাবেন তার মানে নেই না। আমি যেমন আগের বারে গুপ্ত প্রেস কিনতে গিয়ে পেলাম না, ওই পিএম বাগচিটা নিয়েছিলাম। পিএম বাগচি ভালো, পূর্ণচন্দ্রও ভালো, সবই ভালো, কেউ খারাপ নয়। কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত যারা পৌরোহিত্য করেন তারা ভালো বলতে পারবেন যে কখন কোনটা বিশুদ্ধ সিদ্ধান্ত তো মঠ মিশনে বেশি ইউজ হয় না। কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত ধরে কাজ করতে গেলে কি আর অন্য সব পঞ্জিকার থেকে টাইমের অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। বিশুদ্ধ সিদ্ধান্ত অন্য পঞ্জিকাতে দেখছি রাহু গোচর করে গেছে, আর এখানে দেখছি রাহু গোচর করেন, এইসব হয়। তো এইসব নিয়ে কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই। সব থাকতে থাকতে একটু নিজেদের অভিজ্ঞতা হবে, প্র্যাকটিস করতে করতে বুঝবেন। সে অ্যাপসে ওরকম দেখা, এই অ্যাপসে 5 মিনিট এদিকে দেখাচ্ছে, ওই অ্যাপসে দেখাচ্ছে, ও ভাবলে চলবে না, এসব হতেই থাকবে। সবচেয়ে বেশি হয় যখন গ্রহ একটা সে ঘর ছেড়ে আরেকটা ঘরে যায়, কোন ঘরে ধরবো সেই নিয়ে। এই পঞ্জিকাতে 5 মিনিট এদিকে হলে এদিকে দেখাচ্ছে, ওই দিকে হলো, এইসব অনেক হতেই থাকে। বিশেষ করে তখন রাশি রাশি কি রাশি বলবো, যেমন আমার ক্ষেত্রে যারা এখানে আছে তারা বুঝতে পারবে। আমার রাশি হচ্ছে চন্দ্র আছে তুলার একদম শেষে 29°55'। তার মানে ওই 5 মিনিটে আদৌ ডাক্তার টাইম ঠিক বলেছে না কি করেছে জানি না। আর 5 মিনিট মানে কতক্ষণ? 5 মিনিট মানে একটুখানি সময়, ঘন্টা 3-4, সেদিন 14 ছিল, যাই হোক সেটা নয়। 5 মিনিট, ওইখানে 5 মিনিটের জন্য 3-4 ঘন্টার পরেও রাশি চেঞ্জ করে ফেলতো চন্দ্র। তো আমি দেখেছি আমার ক্ষেত্রে দুটো রাশির গুণই বলবর্তায়, এটারও গুণ পাই, ওটারও গুণ পাই, অদ্ভুত জিনিস। তো এইগুলো অনেক ডিটেলসের ব্যাপার আছে, আমি এসব এখন বলতে চাইছি না। এইগুলো কথা আলোচনা প্রসঙ্গে, শিক্ষা ক্ষেত্রে এক একজনের এক একটা কথা প্রসঙ্গে এইসব জিনিসগুলো উঠতে থাকবে। এই জন্যই টিচারের দরকার, এই জিনিসগুলোর জন্যই টিচারের দরকার। এইগুলো করতে গিয়ে সমস্যা, এই বই পড়ে এসব সমস্যা বেরোয় না। আমি সেইভাবেই করানোর চেষ্টা করবো যাতে প্র্যাকটিক্যাল জায়গাটা আপনাদের তৈরি হয়। আর কি বলার আছে বলুন কার? রাজাবাবু এবং তপন বাবু দুজনের নাম্বারটা দিলেন আমাকে, তাই তো? হ্যালো। হ্যাঁ, আমি এখনো পাঠাইনি, পাঠিয়ে দেবো। ক্লাস সবার ভালো লেগেছে? ক্লাস তপন বুঝতে ধরে পেরেছেন তাই তো? তো? আমি আর একটা রাজাবাবুর জিনিস টাইটেলটা কি চক্রবর্তী? ডেমো ক্লাসের ক্ষেত্রে আমি দেখেছি অনেক ইনস্টিটিউট আছে বা বাইরেরও, পশ্চিমবঙ্গের বাইরেও দেখেছি অনেকে ডেমো ক্লাস খুললো মানে, চালু করলো মানে কি করবে, জ্যোতিষের টপিক বোঝাতে শুরু করে দিল। আরে সেখানে, এখানে না আপনাদের এখানে আমি দেখছি 22, 25, 50, ওখানে কয়েক 200, 300, 400, 500 লোক জড়ো হয় একটা ক্লাস দেখবে বলে। যারা জ্যোতিষ জানেই না তারা গালে হাত দিয়ে 10 মিনিট বসে থাকে, তারপরে পালিয়ে যায়। তার ক্লাসটা করে লাভ কি হয়? আমি আপনাদের এটা শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম যে কেন করবেন, কোথায় করবেন এবং কি জন্য করবেন না, কোথায় করবেন না, সেই বোধটা দিলাম। শিক্ষা তো শিক্ষার জায়গা হবে। আমি পার্টিকুলার কোনো টপিক ধরে বলতে গেলাম না। হ্যাঁ, আপনারা এসছেন, এতক্ষণ আমার বকবকানি বলুন বা লেকচার শুনেছেন, তার জন্য একটা ছোট্ট জিনিস শেখানোর চেষ্টা করলাম মাত্র। আমি চেষ্টাই করে থাকি, তার চেয়ে বেশি কিছু পারি না। তো সেই ক্ষেত্রেই বলি, যাতে আপনাদের মনে ইন্সপিরেশন হয়, কেন শিখবেন সেগুলো বোঝানোই ভালো। আমি যদি আজকে জ্যোতিষ নিয়ে আপনাদের এখন আলোচনা করতে যেতাম, না তো আমি আজকে একদিনে শেষ করতে পারতাম, না তো কিছু, আবার একটা মানে নিজের মধ্যে দ্বিধা থাকতো যে ভালো বুঝতে পারলাম না। আমি তাই আপনাদের কেন শিখবেন সেই মনোবলটা জোর দেওয়ার জন্যই আমি আপনাদের সাপোর্ট করলাম। তো ওই জন্য ডেমো ক্লাসটা আমি এইভাবে করলাম। আর আগের দিন তো আমার ক্লাস অনেকেই এখানে মনে হচ্ছে মুখ চেনা, বুঝতে পারছি। আমি যখন ডেমো ক্লাস করেছি এমনি সময় অনেকে ছিলেন, লাস্ট যে ডেমো ক্লাস করিয়েছি সেখানেও তো বহুজন যুক্ত ছিল। হ্যাঁ, তো আমি দেখেছি সেই ক্ষেত্রে, বুঝেছেন তো? তো ক্লাস ভালো লেগেছে সবার? হ্যাঁ স্যার, ভালোই লেগেছে। বাহ, ধন্যবাদ। ভালো লেগেছে স্যার। আগে শিক্ষার ব্যবহার কি করে করবেন তার জন্য শিক্ষাটা গ্রহণ করার বেশি দরকার আছে ভালো করে। ওই যে বললাম, শিক্ষা গ্রহণ করবেন, মাথা নিচু করে ব্যবহার হবে। আবার এমনও হতে পারে এই যে আমি এত কিছু পড়াচ্ছি কোনোদিনই আপনার কাজে এলো না, আপনি চেম্বার প্র্যাকটিস করতে বসেছেন, যে ক্লায়েন্ট এলো, সেই পরিস্থিতিটাই অন্য কিছুই, পরিস্থিতি কাটলো, তখন আপনার ব্রেন কাজ করবে। এই শিক্ষা থেকে উঠে আসা জ্ঞানটা আপনাকে বুঝিয়ে দেবে এইখানে কি করতে হবে।
আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পথ চলেন, ছোটবেলায় বাবা মা হাত ধরে কেউ পথ চলা শিখিয়ে দেন, তাহলে আপনি যখন বাড়ি থেকে বেরোন তার পথটা চলেন কি করে? সেন্সটাই তো নিয়ে যে এখানে গড্ডা আছে, ওখানে গুড্ডি আছে, আমি ছেড়ে ছেড়ে চলি, সেই সেন্সটাই কাজ করে। সব রাস্তা তো সমান হয় না, জীবনের পথ জটিলই হয়ে থাকে। প্রত্যেক দিনই হয়তো অনেক মানুষের কাছে নতুন নতুন চ্যালেঞ্জ আসে, তো সেইখানে সেই জিনিসটাকে সেইভাবেই অ্যাচিভ করা আমার মনে হয় ভালো, বুঝেছেন? যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কাউকে যদি সম্পূর্ণভাবে বোঝাতে না পারি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, আমার কথায় যদি কারোর কোনো খারাপ লেগে থাকে, কারণ আমি তো অনেকদিনের অভিজ্ঞতা নিয়ে বোঝানোর চেষ্টা করি, আর আমি অভিজ্ঞতাটাই দান করি, আমি পড়াটাও তো দান করতে পারি না। কি শিখেছি যে দান করবো ঠাকুর রামকৃষ্ণের ভাষা? ঠিক আছে, তো আমি সবসময় অভিজ্ঞতাটাই দান করার চেষ্টা করি, অভিজ্ঞতার থেকেই মানুষ শিক্ষিত হতে থাকে। একটা বইয়ের থেকে একটা বেশি অভিজ্ঞতা অনেক বেশি মানুষকে অভিজ্ঞ বানায় আমার মনে হয়। বই তো অবশ্যই জ্ঞানের জন্য দরকার, প্রয়োজন, কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন অনেক বেশি। স্যার আর একটা কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, এই মানে নেক্সট থেকে যদি লিখতে হয়, কাইন্ডলি যদি একটু ধীরে বলেন, কারণ আমি খুব স্পিডি লিখতে পারি না আর কি। একটু যদি ধীরে বলেন লেখাটা কমপ্লিট করতে আচ্ছা পারবো আর শুনুন কি, মানে শুনুন। পরের দিন থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি অবশ্যই আমার দিক থেকে বুঝে করার চেষ্টা করবো। দেখুন, প্রথমত একটা ক্লাসেরও টাইম থাকে, এইরকম জায়গা আপনার মতো হয়েছে, এটা বড় কথা। ঠিক আছে, আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবার আপনার সহপাঠীরা থাকবে, যেখানে আটকে যাবেন, অনেক বয়স্ক বৃদ্ধ লোকও আমার কাছে ক্লাস করেছে, তাদের ক্ষেত্রেও আরো তারা আবার শুনতেই পেতো না। ঠিক আছে, তো সেখানে দেখুন ভিডিও দেওয়ার ব্যবস্থা হয়েছে, এখানে নোট সেগুলো শেয়ার করার ব্যবস্থা হয়েছে। হয়তো আমি এমন একটা নোট লেখালাম, ক্লাসে কাউকে বলে দেওয়া হলো এখানে আপনি ক্লাসের শেষে নোটটাকে একটু শেয়ার করে দিন, পেয়ে গেলেন। বা ভিডিওটা যদি তাকে শুনলেন, তাও যদি না বুঝতে পারেন আবার বুঝিয়ে দেবো। ক্লাসে অন্তত নোটগুলোকে আমি দু থেকে তিনবার করে বলা শেষ করবো। এবার যদি খুব স্লো হয়ে যায় না, তাহলে শেষের দিকে গিয়ে ক্লাস মানে শেষ করার চাপ হয়ে যাবে, কারণ আপনাদের এখানে 9টা গ্রহে কারো কথা আছে। আমি আগে চাইবো ঠিক আছে। জায়গাটা শেষ করতে, তাতে প্রয়োজনে যদি শেষের দিকে আপনাদের সঙ্গে গল্প মনে করেও যদি ক্লাস করতে হয়, এরকম যে শুধু কার কার কি অসুবিধা আছে বলুন, আজকে আমি শুধু আপনাদের প্রবলেম সলভ করবো, মানে যার যা এতদিন ধরুন এনার মতো 1 মাসের শেষে আমি একটা দিন ঠিক করলাম, আজকে আমি কাউকে পড়াবো না, আজকে যার যা আমি এতদিন পড়িয়েছি অসুবিধা হচ্ছে আজকে ক্লিয়ার করে নিই, পরের দিন থেকে আমি নতুন টপিক নিয়ে আবার পড়ানো স্টার্ট করলাম। ঠিক আছে, আমি চিন্তা করছি সেটা আমি সময় অবস্থা বুঝে করবো, বা আপনারা কতটা আচ্ছা এগুচ্ছেন স্যার, সব ঠিক আছে। বুঝে করবো, তাতে আমার ঠিক মনে আছে হয় স্যার, ভালো। ঠিক এবার আছে। যদি আপনাদের মনে হয় আরো কিছু ভালো হলে ভালো হয়, বা আমি আমার দিক থেকে সমস্যা হচ্ছে, তো আপনারা সেটা আমাকে অবশ্যই বলবেন, মানে মনে রেখে দেবেন না, তাহলে আমার দুঃখ লাগবে, বুঝেছেন? না স্যার, ঠিক আছে, হতেই ভালোই হতেই পারে বলেছেন। না। আজকে টপিকস গুলো আমরা বুঝতে পারলাম কিছুটা, মানে আমি অন্তত বুঝতে পারলাম যে কি কি টপিকসটা আলোচনা হবে, এটাই ধারণা ছিল। আর আপনি একটা প্রথমে কথা বলেন, খুব ভালো কথা যেটা লাগলো, যে ওরা যদি ঠিক থাকে তাহলে আসলে যেটা খুব ভালো হয় আর কি, এটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। এরম এই সত্যি কথা বলতে আমি বলি, আমার জীবনে হয়েছে, আমি প্রথম জীবন থেকেই জ্যোতিষ আর তন্ত্রে উঠেছিলাম। তখন তো ঝপঝপ করে কাজ হতাম, কিন্তু কোনো একটা টাইম পরে তন্ত্র থেকে সরে আসার পর আমি নিজের প্রেডিকশন, আমার 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 কোনো জিনিস বলতে দুঃখ নেই, কারণ আমার মনে কোনো ভয় নেই। ঠিক আছে, আমার প্রচুর প্রেডিকশন ভুল হতে শুরু করেছিল। আবার যেই দেখলাম যে তার মানে কি নিশ্চয়ই ওটার সঙ্গে ওটা অ্যাটাচ, আমি তো আমি চরম নাস্তিক লোক, আমি কিন্তু খুব বেশি আস্তিক লোক নয়। আপনি যদি আমাকে দেখাতে না পারেন যে এটার জন্য এটা হচ্ছে না, তাহলে কিন্তু আমি আপনার কথায় চলবো না। যদি দেখাতে পারেন তাহলে বিশ্বাস করবো। ঠিক আছে, আমি কিন্তু এই করে নাস্তিক হয়ে জ্যোতিষ শিখতে বিশ্বাস করেছি, এটার মধ্যে কি আছে, কিছু তো আছে। লোকে রোজগার করে সংসার চালিয়ে দিচ্ছে 4-5টা বাচ্চা নিয়ে, তার মানে তো আছে ভাই। একটা মানুষ যদি ধরুন, খারাপ ভাববেন না, আপনি যদি মনে করেন চিটিংবাজি করবেন, ঠিক আছে, মানে খারাপ ভাববেন না, জাস্ট বলছি উদাহরণ, আপনি 1 বছর 2 বছর 3 বছর বড় জোর 5 বছর চলবেন, মেরে কেটে 10 বছর, তারপরে আপনি পারবেন না, চিরকাল ঠকবাজি বিদ্যায় আপনি গেন করতে পারবেন না। কিন্তু সেই লোকটা দেখছি 40 বছর সংসার চালিয়ে দিল, তাহলে কি করে করলো? তাহলে তো বাবা মিথ্যে নয়, তার মানে ওর কাছে নিশ্চয়ই সত্যি করে সদ্বিদ্যা আছে। সেই থেকে আমার ভালো লাগা বিশ্বাস। আর আমি কখনো প্র্যাকটিস করব, চেম্বার করব বলে মানে শিখিনি। পরিস্থিতির চাপে মনে হলো আমি শিখতে পারছি না, তার মানে এবার আমাকে কাজ করে শিখতে হবে। ওয়ার্কিং ফিল্ডে গিয়ে আমি জ্যোতিষ শিখেছি। ওই জন্য আমি কেন আমিও বলছি স্যার, বারবার, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো। কেন বলছি, এক একটা এমন কেস স্টাডি আপনাদের শেয়ার করবো না, আপনারা সেখানে বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে কেসে দেয়, বইয়ের সাথে কিছু মিল পাবে না, মানে আমি যে পড়াবো তার সাথে দেখবেন তার কোনো মিল পাবেন না। আমিও স্যার নাস্তিকবাদী থেকেই এটা মানে শেখার আগ্রহ আর কি, কারণ কেউ আর আমাকে জানেন অঙ্ক তো, কষে বলে দিয়েছে। একটা নাস্তিক যখন আস্তিক হয়, সে কিন্তু অনেক বড় ধার্মিক হতে পারে। একদম স্বামী স্যার, আমি বিবেকানন্দ কেন ছিলেন। বলছি, আমাকে আমাকে স্যার অঙ্ক কষে বলে দিয়েছে তো ছেলে হবে না, তো হচ্ছে বা ছেলে হবে তো আছেই, তো এটা কি করে অঙ্ক কষে বলা যেতে পারে? এই নিয়েই স্যার আমার একটা মানে হ্যাঁ, টাসেল বা আরো কিছু জিনিস আমি লড়াই। ক্লাসে করে দেবো, ব্যাখ্যা করে দেবো, এই সব জিনিস নিয়ে। কারুর সন্তান নিয়ে, এই ছেলে হবে মেয়ে হবে বন্ধা দুম করে মুখের ওপর বলবেন না, কোনোদিনও বলবেন না।
আমি সব বলে দেবো, চিন্তা নেই। আমি যতক্ষণ আছি কিছু অবশ্যই আপনাদের এই করার চেষ্টা করবো, চিন্তা করবেন না। আজকে তাহলে রাখি সবাইকে বলে, ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন, ঠিক আছে। যারা যারা দুর্গাপুজোর ক্লাসে যুক্ত আছেন তারা দুর্গাপুজোর ক্লাসে চলে যান। দুর্গাপুজোর ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে।